রিশান ভাইয়া দেখো, ছেলেগুলো আমাকে খুব বাজে ইশারা দিচ্ছে। রিশান নামক ব্যক্তিটির কোনো হেলদোল নেই, সে আপন মনে মোবাইলে মগ্ন, কি যেন খুব মনোযোগ সহকারে দেখছে আর হাঁটছে, সাথে আমিও। সে আমার কথা কর্ণপাত করলো কিনা জানি না, আমি তার দিকে অসহায় দৃষ্টিতে চেয়ে আছি। রাস্তার ওপার থেকে কয়েকটা ছেলে পেরে আমাকে খারাপ ইঙ্গিত দিচ্ছে। পায়ে হেঁটে সামনে এগোচ্ছি আমরা। আমি মাথা নিচু করে হাঁটছি আর চোখে জল ফেলছি। একের পর এক নোংরা ইঙ্গিত দিয়েই যাচ্ছে তারা, কিন্তু আশ্চর্য হচ্ছে রিশান ভাইয়া কিছু বলছে না যে। ভাইয়া তো এমন না, কোনো মেয়েকে কেউ এভাবে টিচ করছে তা কখনো উনি মেনে নেবেন না, তাহলে আমার সাথে কেন এমন করছেন? আমি কি করেছি? এক পর্যায়ে একটা ছেলে এসে আমার ওড়নায় টান দিল। আমি খুব ভয় পেয়ে যাই। পেছনে তাকাতেই ছেলেটা বলল, বেবি আই ওয়ান্ট ইউ, কাম ফাস্ট। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। একবার রিশান ভাইয়ের দিকে তাকালাম, কিন্তু তিনি আমাকে পাত্তাই দিলেন না। রাগ তার সাথে কষ্ট আমাকে চেপে ধরলো। রিশান ভাই আমার কোনো কথাই শুনতে পাচ্ছেন না। ভাইয়া দেখো কি বলছে আমাকে। ভাইয়া চুপ। ছেলেটা আবার বলল, কি বলবে? তুমি আমাদের সাথে এসো ফাস্ট বেবি। এ তো ভাইয়া চুপ, কিছুই বলছে না। কিন্তু কেন? রাগ হচ্ছে প্রচুর। প্রচুর রাগে তার গালে বসিয়ে দিলাম একজন। সে গালে হাত দিয়ে হা করে দাঁড়িয়ে থাকলো। গালে গালে আমার হাতের পাঁচ আঙ্গুল স্পষ্ট। পেছনে যারা এতক্ষণ উস্কানি দিচ্ছিল তারও স্তব্ধ। পেছন থেকে আরেকটা ছেলে এগিয়ে আসলো। সে বলল, হোয়াট হ্যাপেন বেবি? তাকেও বসিয়ে দিলাম আরেকটা। সবাই তো, আর কেউ সামনে এগোবার সাহস পেল না। সবাই চুপ। সামনে তাকিয়ে দেখলাম রিশান ভাইয়া আমার দিকে তাকিয়ে আছে আর মুচকি হাসছেন। আমার বোধগম্য হলো না। তার হাসি দেখে গা জ্বলছে আমার। হাসছো কেন? এমন করলে যে? মেঘা, এখন যেই কাজটা করলি এটা আর একটু আগে করলে ওরা তোকে কিছু বলার সাহস পেত না, বুঝলি? শোন, তোরা মেয়েরা যদি সাহসী না হোস তাহলে কিভাবে হবে? নিজেকে নিজেই সেভ করতে শিখ, মনে রাখ। তার কথায় বিস্মিত। তাহলে ইচ্ছে করেই চুপ ছিলেন উনি। আমি মৃত্তিকা মেহুল মেঘা। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। আর যার সাথে কথা বলছিলাম সে ইহনাফ আফসান রিশান, আমার ফুপুর একমাত্র ছেলে, আমার ফুপাতো ভাই। এবার অনার্স ফাইনাল ইয়ারে পড়ছে। আমার বাবা মা নেই, এক অ্যাক্সিডেন্টে মারা গেছেন দুজনেই। এখন ফুপুর বাড়িতেই থাকি। ফুপু কোনো অংশেই মা থেকে কম না। ফুপাতো আমি বলতেই পাগল। তাদের কোনো মেয়ে নেই বলে আমাকে দিয়ে মেয়ের শখ আহ্লাদ সব পূরণ করে দিতাম। বাবা মায়ের মৃত্যু হয়েছে 10 বছর আগে। আমি তখন ততটা বড় ছিলাম না। তখন থেকেই তাদের কাছে থাকি। আমার মা বাবা না থাকলেও কখনো তাদের অভাব বুঝিনি আমি। সবার আদরে বড় হয়েছে আমি। রিশান ভাইয়া আর আমি একই ভার্সিটিতে পড়ি। আজকে বাড়িতে ফেরার সময় গাড়িটা নষ্ট হয়ে গেছে, তাই পায়ে হেঁটেই বাড়ি ফিরছিলাম আর পথে এই ঘটনা ঘটলো। আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। এই বেয়াদব, ডাকছি, কানে শুনছিস না? আসিস না কেন? এইবার সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটাই ঘটলো। আমি দৌড়ে রিশান ভাইয়াকে জড়িয়ে ধরলাম, সাথে জুড়ে চিৎকার। ভাইয়া বুঝতে পারলো না কি হয়েছে। ভাইয়া অস্থির হয়ে উঠল। মেঘা, এই মেঘা, কি হয়েছে বল? ভয় পাচ্ছিস কেন? এই মেয়ে, কি হয়েছে? ভাইয়া ভাইয়া তেলাপোকা দেখো, ওটা উড়ছে। রিশান ভাইয়া এবার অগ্নি দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। স্টুপিড লেডি, এই সামান্য কারণে এত ভয় পাওয়ার কি আছে? এটা সামান্য বিষয় ভাইয়া, ওটা উড়ছিল, আমি ভয় পাই। এর জন্যই তো তুই স্টুপিড, গর্ধব কোথাকার। ভাইয়া তুমি ভয় পাও না তো ভালো, কিন্তু আমাকে এইভাবে বলবে না, বুঝলে? এই, তুই বাড়ি যাবি নাকি আমি একাই যাব? যাও তুমি, আমি তোমার সাথে যাব না। সিরিয়াসলি মেঘা? আমি একাই যেতে পারবো। ওকে। ভাইয়া হাঁটা শুরু করে দিল। আমি দাঁড়িয়ে রাগে ফুঁসছি। ভাইয়া কিছু দূর এগিয়ে ফিরে এলেন, আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। মেঘা, তুই কি সত্যি যাবি না আমার সাথে? না না না। আচ্ছা, তাহলে আবার আরশোলা দেখলে কাকে জড়িয়ে ধরবি? আমি বিস্মিত নয়নে তাকিয়ে আছি। আমার মুখে আতঙ্কের ছাপ। এমনিতে তেলাপোকা এতটা ভয় না পেলেও উড়ন্ত তেলাপোকা আমার জন্য জম। আমার মুখের অবস্থা থেকে রিশান ভাইয়া হো হো করে হেসে দিলেন। যাবি? আমি হাঁটা শুরু করে দিলাম। ভাইয়া হেসে আমার সাথে চলা শুরু করলেন।
ভাইয়া হেসে আমার সাথে চলা শুরু করলেন। আজকে হেঁটেই বাড়ি আসলাম। বাড়িতে প্রবেশ করেই মুখ ফুলিয়ে উপরে যেতে নিলাম। রিশান ভাইয়াকে ফেলে রাগে কচকচ করতে করতে তার আগে হেঁটে চলে এসেছে। হঠাৎ ফুপা বলে উঠল, আমার প্রিন্সেসটা এত রেগে আছে কেন? কি হয়েছে প্রিন্সেস? আমি মুখ ফুলিয়ে সোফায় বসে পড়লাম। উদ্দেশ্য আছে রিশান ভাইয়ার নামে বিচার দিব, আমাকে ভয় দেখানো। আমি চুপ করে বসে আছি। ফুপা বললেন, কি হয়েছে মামনি? কেউ কিছু বলেছে? আমাকে বলো। রিশান কিছু বলেছে? আমি তাও মুখ ফুলিয়ে বসে থাকলাম। এরপর ফুপা ফুপুকে ডাক দিলেন। মামনি, মামনি, এদিকে এসো তো। রান্নাঘর থেকে ফুপু দৌড়ে এলেন। ফুপু আমাকে ইশারা করলেন। আমি তো মুখ ফুলিয়েই বসে আছি, একটা কথাও বলছি না। মোবাইলে কারোর সাথে কথা বলতে বলতে রিশান ভাইয়া বাড়িতে প্রবেশ করলো। আমি তাকে দেখে আরো ফুঁসে উঠলাম। ফুপু যে ভাইয়ের কান ধরলো। ভাইয়া ব্যথায় আও শব্দ করেছে। মা, কি করছো? লাগছে তো? আমি তো মনে মনে বেজায় খুশি। বেশ হয়েছে আমাকে ভয় দেখানো। এবার বলতে শুরু করলাম, ছোট মা, আজ ভাই আমাকে ভয় দেখিয়েছে। উড়ন্ত তেলাপোকা দেখে আমি ভয় পেয়েছিলাম। এরপর ভাইয়া আরো ভয় দেখিয়েছে। রিশান ভাইয়া বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে আছে। তবে রে, এই তোকে কখন ভয় দেখিয়েছি আমি? দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। তার কথার সঙ্গে সঙ্গে ফুপু তার কানে আরো শক্ত করে চেপে ধরলো। তুই আমার সামনে আমার মেয়েটাকে এত বড় হুমকি দিচ্ছিস? তোর সাহস তো কম না? আজ তোকে। মা, লাগছে তো, ছাড়ো প্লিজ। বেশ হয়েছে, আমার লিটল প্রিন্সেসের সাথে এমন করলে এভাবেই তোমার শাস্তি হবে। ঠিক বলেছি না প্রিন্সেস? একদম ঠিক বলেছো, আমি অনেক খুশি হলাম। রিশান ভাই আমাকে চোখ রাঙানি দিচ্ছে, তাতে পাত্তা দিলাম না। আমি বেশ মজা নিয়েছি। আমি তো তোমাদের ছেলে না, তাই না? শুধু প্রিন্সেস প্রিন্সেস করো। কেন, তোমার হিংসে হয় বুঝি? মেঘা, তোর খবর আছে। জিপ কেটে তাকে মুখ ভেঙচি দিয়ে আমি রুমে চলে গেলাম। ফ্রেশ হতে হবে, দুপুরের টাটকা রোদে অবস্থা নাচেহাল। ওয়াশরুমে চলে গেলাম গোসলের উদ্দেশ্যে। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলাম রিশান ভাই আমার ঘরে দাঁড়িয়ে আছে। আমি বুঝতে পারলাম সে প্রতিশোধ নিতে এসেছে। এখন কি করব আমি? কিরে, তখন খুব খুশি হয়েছিলি, এখন কি করবি? তুমি এখানে কেন? তোতলামি করছিস কেন? আগে মনে ছিল না? মাকে দিয়ে বকা খাওয়ালি কেন রে? কানটা দেখেছিস? একদম লাল করে দিয়েছে। খুব হাসি পাচ্ছে তার চেহারার অবস্থা আর কথা শুনে। হিহি করেই হেসে ফেললাম। রিশান ভাই আমার দিকে রক্তিম চোখে চেয়ে আছে। খুব মজা নিচ্ছিস তাই না? দাঁড়া, দেখাচ্ছি মজা। ভাই আমাকে দেয়ালের সাথে চেপে ধরলেন। ভাইয়া, লাগছে। লাগুক, কি মনে করিস? আমি এবার কি মনে করব তোমাকে? মেঘা, আমাকে একটুও বুঝিস না তুই? কি বলছো ভাইয়া? মেঘা, তুই এখন আর ছোট নেই। বলেই ভাইয়া চলে গেলেন। হঠাৎ কি হলো আমি বুঝতে পারলাম না। আমি চুপ করে দাঁড়িয়ে থাকলাম। রিশান ভাইয়া চলে গেলেন। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। কি বলতে চাচ্ছেন উনি? আমি তাকে বুঝি না এসবের মানে কি। রিশান ভাইয়া কি আমাকে কিছু বলতে চাচ্ছে? নিজের ঘরে এসে ধপ করে খাটের উপর বসে পড়ল রিশান। তার হার্টবিট বেড়ে গেছে। নিজেকে কেমন যেন লাগছে তার। একটা জিনিস তার মাথায় কখনো ধরে না। মেঘার কাছে গেলেই তার হার্টবিট বেড়ে যায়, কিন্তু কেন? কি জাদু করেছিস আমাকে? তোকে ছাড়া কিছুই ভাবতে পারছি না কেন? আস্তে আস্তে অভ্যাসে পরিণত হচ্ছিস তুই। তোকে ঘিরে সব, তোর নামেই শুরু আমি। কিন্তু এমন হচ্ছে কেন? তবে কি আমি তোকে ভালোবাসি? হ্যাঁ, ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। কথাগুলো বলেই রিশান বিছানায় গা এলিয়ে দেয়। হঠাৎ মেসেজের টুংটাং শব্দ পেয়ে উঠে বসে। এক আননোন নাম্বার থেকে একটা মেসেজ এসেছে। সেখানে মেঘা অন্য একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। তা দেখে রিশান রাগে অগ্নিশর্মা। মেঘাকে অন্যের সাথে একদম সহ্য হয় না তার। মেঘা শুধু তার। মোবাইলটাকে এক আছাড়ে ভেঙে ফেলছে সে। মেঘা, 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 তুই কেন বুঝিস না আমাকে? খাবার টেবিলে বসে আছি আমি, ফুপু আর ফুপা। রিশান ভাইয়া আসেনি। রিশান ভাইয়া আসেনি কি জানি কি হয়েছে। বোধহয় খুব রেগে আছে। হ্যাঁ, ডাকলাম তো আসছি বলছে। ভাইয়া কোনো কথা না শুনে বেরিয়ে গেলেন। কি হয়েছে তার? হঠাৎ এমন করছেন কেন উনি? কোনো একটা কারণ তো অবশ্যই আছে, যার কারণে ভাইয়া হঠাৎ রেগে গেছেন। রাত হয়ে গেছে কিন্তু চারপাশে কোনো সারা শব্দ নেই। দুপুরে বেরিয়েছে, এখনো বাড়ি ফেরেনি ভাইয়া। ভাইয়া কেমন যেন, এই রাগ, এই নরম।
আবার হাসি নয়তো বোবা। এই মানুষটাকে আমি বুঝতে পারি না। ভাই প্রচুর রাগী একটা মানুষ। হঠাৎ কলিং বেল বেজে উঠলো। আমি দৌড়ে গেলাম দরজার দিকে। ফুপু সোফায় বসে আছে। আমি দরজা খুলে দেখলাম ভাইয়া দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বোধহয় উনি রেগে গেলেন। আমাকে এক ধাক্কায় সরিয়ে উপরে চলে গেলেন। আমি হাঁ করে চেয়ে আছি। দেয়ালের সাথে লেগে হাতের কিছুটা অংশ ছিলে গেছে। ভাইয়া এমন করলেন কেন? কি হয়েছে তার? ফুপু আমার কাছে এগিয়ে আসলেন, আমাকে জড়িয়ে ধরলেন। রিশান, তোর এত বড় সাহস! ওকে ধাক্কা কেন দিলি? ও তোর কি করেছে? আমি এত জবাব দিতে পারবো না। আজ থেকে ও যেন আমার সামনে না আসে। কি বলছিস তুই? ও তোর কাছে আসবে না মানে? কি হয়েছে? আসবে না। মা, তুমি খুব ভালো করেই জানো এনাফ আফসান রিশান এক কথা কখনো দুবার বলে না। যা বলেছি তাই শেষ। ভাইয়া চলে গেলেন। ফুপুর ঠায় দাঁড়িয়ে হয়তো কি বলবেন বুঝতে পারছেন না। আমারই মতো তার অবস্থা। ভাইয়ের কথায় আমার বেশ কান্না পাচ্ছে। গলা ছেড়ে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। আজ প্রথম ভাই আমার সাথে এতটা খারাপ ব্যবহার করলো, তাও বিনা অপরাধ। আমি কি করেছি তাকে? আমার উপর ক্ষেপে আছেন কেন? আমি আর কিছু ভাবতে পারছি না। দৌড়ে নিজের ঘরে চলে গেলাম। পেছন থেকে ফুপু আমাকে অনেকবার ডেকেছে, কিন্তু কে শোনে? আমার তো আর কিছুই ভালো লাগছে না। দরজা আটকে কাঁদতে থাকলাম। কাঁদতে কাঁদতে কখন যে ঘুম চলে এলো চোখের পাতায় বুঝতেই পারলাম না। ঘুমন্ত মেঘার এক হাত পরম যত্নে নিজের বুকে চেপে ধরেছে রিশান। এ তো তার মেঘপরি। মেঘপরি, তুই কি জানিস তোকে কতটা ভালোবাসি? তোমাদের একটা বিভোর আমি, কতটা বিভোর আমি। আমার থেকেও বেশি চাই তোকে। আমাকে বুঝিস না কেন? তুই এখনো ছোট রয়ে গেলি। কবে বড় হবি? তোর ছিসকাদনে সবটার জ্ঞান না, জানিস? সেই ছোট্টবেলা থেকে তোকে আমি ভালোবাসি, একদম ছোট থেকেই। আমার মেঘপরি তুই। তোর রাগ, জেদ, অভিমান সব মিলিয়েই আমাকে পাগল করিস তুই। তোর স্নিগ্ধতায় নিজেকে হারাই। একটুও বুঝিস না? কখনো তোকে বোন হিসেবে দেখিনি। তুই আমার বউ, শুধুই আমার। জানিস, তুই যখন কাঁদিস আমার খুব খারাপ লাগে, কিন্তু আজ তোকে ইচ্ছে করে কষ্ট দিলাম। আরও কষ্ট দেব? আমাকে তিলে তিলে পোড়াচ্ছিস তুই কেন বলতো? আমি যে তোকে অন্য কারোর সাথে সহ্য করতে পারি না, তাকে তুই বুঝিস না? হ্যাঁ, এই শোন, নির্বেশে তোর কি? আমি বারণ করার পরও ওর সাথে কেন কথা বলিস? কেন? তোর সাহস তো কম না? তুই শুধু আমার, আর আমার জিনিস শুধুই আমার। আমার আমিতে তুই তো এক অভিন্ন সত্তা। আমার প্রতিটি প্রয়াস জুড়ে তুই, আমার প্রতিটি আবেশে তুই। তোর হাসি মাখা মুখটা আমায় উন্মাদ করার জন্য যথেষ্ট। তুই তো এক পরী, আমার মেঘ পরী। আমার দিন তো তোর নামেই শুরু, তোকে ঘিরে সব। তোকে ছাড়া আমার অস্তিত্ব বিলীন। একটুও বুঝিস না মেঘ পরী? কারো অস্তিত্ব অনুভব হতেই চোখ খুলে তাকালাম। রিশান ভাইয়া আমার হাত ধরে মেঝেতে বসে আছেন আর বিড়বিড় করে কিছু বলছেন। আমি চোখ খোলা মাত্রই তিনি এক ঝটকায় আমার হাতটা সরিয়ে দিলেন। দ্রুত পায়ে প্রস্থান করলেন। আমি সাথে সাথে তার পিছু পিছু গেলাম। ভাইয়া, আমার সাথে এমন করছো যে? কি হয়েছে তোমার? ভাইয়া নিশ্চয়, তিনি কিছুই বলছেন না। তাকে দেখে মনে হচ্ছে তিনি আমার কথায় বিরক্ত। আমার ঘরে গিয়েছিলেন কেন? তাও সে চুপ থাকলো। এবার আমি রেগে গেলাম। আমার সাথে এমন করছো কেন? আমার ঘরে কেন গিয়েছো বলো? ভাইয়া এবার স্বাভাবিকভাবেই বলল, তোকে উত্তর দিতে বাধ্য নই। আমি কাউকে জবাবদিহিতা করতে রাজি নই। আমার বাড়ি, আমি যেখানে ইচ্ছে সেখানে যাব। তোকে বলবো কেন? কে তুই? ভাইয়ের কথা শুনে আমার ভিতরটা ভেঙে যাচ্ছে। ভাই আমার সাথে এভাবে কথা বলছে কেন? আমি আর এক মুহূর্ত অপেক্ষা না করে দৌড়ে নিজের ঘরে চলে গেলাম। মেঘপরি, খুব কষ্ট হচ্ছে তাই না? একটু কষ্ট পা তুই। আমাকে যতটা পুড়িয়েছিস ততটা পড়াবো তোকে। আজ থেকে এক অন্যরকম রিশানকে দেখবি তুই। আগে রিশানের সাথে যার কোনো মিল নেই, এই রিশান তোর জন্য কখনো বিনয়ী হবে না। রিশানের ভয়ঙ্কর রূপ দেখবি তুই। তোর নামে শুরু হবে আরেক রিশান। কেন জানি রিশান ভাইয়ের কথায় আমার খুব খারাপ লাগছে। ভাই এইভাবে আমার সাথে কথা বলছে কেন? সে তো কখনো এমন ছিল না। আমার রিশান ভাই আমাকে কখনো তো বকতো না, ভুলেও কখনো না। হঠাৎ ভাই এমন হলো কেন? আজ তার সাথে কি করেছি আমি? আমার প্রতি তার কিসের এত রাগ? ভাইয়ের বলা কথাগুলো আমার বুকে কাটার মতো বিয়েছে।
রাগ কষ্ট অভিমান ক্রমশই চেপে ধরেছে। ভাইয়ার এমন আচরণ আমাকে পুরনো স্মৃতির কথা মনে করিয়ে দিচ্ছে। এক পড়ন্ত বিকেলে সোনালি সমাহারে ছুটে চলছে মেঘা, তার পিছু নিয়েছে রিশান। মেঘু শোন, পড়ে যাবি তো। আমি পড়বো না রিশান ভাইয়া, আমি ঠিক আছি। মেঘা দৌড়াদৌড়ি করিস না। আমি করব। আমার কথা শুনবি না? বারে তুমি বুঝে আমার কথা শোনো। আমি তোর কথা কেন শুনবো? আমি তোর থেকে বড়। বড় তো কি হয়েছে, আমার কথা যদি তুমি না শোনো তাহলে আমিও তোমার কথা শুনবো। আচ্ছা ঠিক আছে, তোর সব কথা আমি শুনবো, প্রমিস। তবে তোকেও আমার সব কথা শুনতে হবে। মেঘা উচ্ছ্বসিত কণ্ঠে বলল, বলো তো কি হয়েছে, আমার কথা যদি তুমি শোনো তাহলে আমিও তোমার কথা শুনবো। তাহলে বলো, কখন আমাকে বকা দিবে না, রোজ চকলেট আর আইসক্রিম কিনে দিবে? আচ্ছা কিনে দেব, এবার তো থাম। সত্যি আমাকে আর বকবে না তো? একদমই না। মেঘু পরীকে কি বকা যায়? তুমি তো। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে রিশান মেঘাকে ধরে ফেলে। এই থাম তো, বেশি পেয়ে গেছিস, এবার থাম। এই তো এখনই বকছো, তোমার সাথে আরই। ছিচকাদনে একটা। আমি ছিচকাদনে? তুই একটা ছিচকাদনে। আজকে ছোট মায়ের কাছে বিচার দেবো আমি। যা দে দেখি কি হয়। তুমি কখনো আমাকে বকা দেওয়া ছাড়বে না। তোকে শুধু আমি বকাই দেই, আদর করি না? না একদমই না। হঠাৎই এক জোরে বিস্ফোরণের আওয়াজে ভূমি কেঁপে উঠল। মেঘু। জান ভাইয়া, মা। মেঘার ঘুম ভেঙে গেল। ঘুমের ঘোরে স্বপ্নে সে তার অতীত স্মৃতিচারণে ডুবে গিয়েছিল। মেঘা ভয়ে উঠে বসল। তার শরীর থেকে দরদর করে ঘাম ঝরছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে। বারবার যা ভুলতে চেষ্টা করে তাই তার চোখের সামনে এসে ভেসে উঠছে। তার দুই চোখের ঘুম উড়ে গেল, গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে তার। বিছানা থেকে উঠে পাশের টেবিলটার দিকে চোখ রাখলো, কিন্তু পানি পেল না। ঘর থেকে বেরিয়ে নিচে ড্রয়িং রুমে চলে গেল সে। চারপাশ অন্ধকার, লাইট অফ। ভয় করছে, কিন্তু খুব করে পানির পিপাসা পেয়েছে তার। নিচে নামতেই আলোর সন্ধান পেল সে। ডিম লাইটের আচ্ছা আলোয় এক সুদর্শনের চেহারা দেখে সে অবাক। রিশান ভাই এখনো ঘুমায়নি, কি করছে উনি? এত রাতে এখানে বসে বসে কি করছেন উনি? আমি আস্তে আস্তে সেদিকে পা বাড়ালাম। ভাইয়া কিছু একটা বেশ মনোযোগ দিয়ে দেখছেন। আমি আস্তে আস্তে এগোচ্ছি, তখনই শুনতে পেলাম আমার পা দুটো থেমে গেল। রিশান ভাইয়া দেখছে আমাকে, কিন্তু উনি তো হাতের ম্যাগাজিনে মুখ ডুবিয়ে আছেন। তাহলে কি আমি ভুল শুনলাম? মেঘা কি হয়েছে? এখনো তার দৃষ্টি সেই ম্যাগাজিনের পাতায়, তাহলে আমাকে দেখছেন কিভাবে? মেঘা আমি কিছু বলছি। ভাইয়া পানি নিতে এসেছিলাম। ভাইয়া এবার আমার দিকে তাকিয়ে বললেন, ভয় পেয়েছিস? আমি মিনমিন করে বললাম, না তেমনটা না। যা যে শুয়ে পড়। আমি চলে এলাম। মেঘ পড়ি, তোকে এত ভালো লাগে? ভালোবাসি তোকে, তো চাওয়া পাওয়াকে। তোকে কখনো কষ্ট পেতে দেবো না মেঘ পড়ি। হৃদয়ের অতল গহীনে এক অজানা দেশে পাড়ি জমাবো তোকে নিয়ে, তোর মুগ্ধতায়। সকালে জানালার ফাঁক দিয়ে রৌদ্রের কিরণ মুখ থুবড়ে পড়তেই ঘুম ভেঙে গেল। চোখ খুলে সোনালি রঙের হাতছানি দেখতেই মনটা ভালো হয়ে গেল। আর মোড়া ভেঙে ঘড়ির দিকে তাকাতেই আমার চোখ আকাশে। 9টা বেজে গেছে, ভার্সিটিতে যেতে হবে তো। রিশান ভাইয়া সে তো আজ আমায় গিলে খাবে। তাড়াতাড়ি করে কোনো রকম রেডি হয়ে নিচে নামলাম। ফুপু টেবিলে খাবার দিচ্ছে, আমি যেই বসে পড়লাম। ছোট মা তাড়াতাড়ি খাবার তো, অনেক লেট হয়ে গেছে। রিশান ভাইয়া আজ ইচ্ছে মতো বকবে। চলে গেছে মানে? রিশান ভাইয়া কোথায়? ও তো ভার্সিটিতে চলে গেছে। ভাইয়া আমাকে রেখে চলে গেছে, কেমন যেন খুব খারাপ লাগছে। খাওয়ার টেবিল থেকে উঠে গেলাম। মেঘা খাবি না? খেতে নেই ছোট মা। রাগ করেছিস? মা শোন। ভার্সিটির গেটে এসে রিক্সা থেকে নেমে ভাড়া মিটে ক্যাম্পাসের দিকটা এগিয়ে গেলাম। রিশান ভাই তার বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছে। আমি সামনে গিয়ে দাঁড়ালাম। আমাকে দেখে এমন একটা ভাব দেখালো, বোধহয় আমাকে সে চিনিই না। আমি অবাক, এই সেই রিশান যাকে আমি পাশ থেকে নিহাবো বলে উঠল, কি হয়েছে মেঘা? কিছু না আপু। ক্লাস নেই? আছে। তো এখানে দাঁড়িয়ে না থেকে ক্লাসে যাও। আমি সেখান থেকে চলে আসলাম। ক্লাসে প্রবেশ করবো এই মুহূর্তে। মেঘা কেমন আছো? নীরব ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি? হ্যাঁ আমিও ভালো আছি। মন খারাপ? না ভাইয়া, ক্লাস আছে, আমি যাই এখন।
ক্লাস শেষে একটু দেখা করো তো, তোমার সাথে কথা আছে। কি কথা ভাইয়া? নীরব ভাইয়া মুচকে এসে বলল। আছে কথা, তুমি পুকুর পাড়টায় এসো। নীরব ভাইয়া চলে গেলেন, মেজাজটা মুহূর্তে বিগড়ে গেল। একে রিশান ভাইয়া এমন করছে, এর মধ্যে এর মধ্যেই ভূতের আবির্ভাব। কি করব ভেবে পাচ্ছি না। ক্লাসরুমে ঢুকে রুহির পাশে ধপাস করে বসে পড়লাম। কি রে ডাইনি, এমন করছিস কেন? কি হয়েছে তোর? ভালো লাগছে না রে। কেন, কি হয়েছে? রিশান ভাইয়া বলতে আমার চোখে অশ্রু চলে আসলো। রিশান ভাইয়া কি বলেছে? রুহিকে সব বললাম। ও হা হয়ে আমার দিকে তাকিয়ে আছে। রুহি আমার বেস্ট ফ্রেন্ড। ও আমার ফ্রেন্ড কম, বোন বেশি। সবসময় আমার সাথে থাকে ও। ওকে নীরব ভাইয়ের কথাও বললাম। আরে নীরব ভাইয়ার কথা বাদ দে তো মেঘা। ভাইয়া এমন করছে কেন? আমি কি করে জানবো? ভাইয়া আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে। মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। ক্লাসে লেকচারার চলে এসেছে। স্যারের মতো বকবক করেই যাচ্ছে, কিন্তু আমার তাতে একটুও মন নেই। আমি তো রিশান ভাইয়ের চিন্তায় বিভোর। হঠাৎই ক্লাসে প্রবেশ করলেন ভাইয়া। দেখেই বোঝা যাচ্ছে তিনি রেগে তিনি রাগে অগ্নিশর্মা। তার চোখ দুটো দিয়ে আগুনের ফুলকি ঝরছে। ফর্সা মুখখানা লাল হয়ে আছে। ক্লাসে এসেই তিনি আমার দিকে বড় বড় পায়ে এগিয়ে এলেন। আমার হাতটা টেনে আমাকে নিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেলেন। স্যার সহ বাকি সবাই হা করে রইল। কেউ কিছু বলার সাহস পেল না। ভাই আমার হাতটা খুব শক্ত করে ধরেছে। যার দরুন হাত অনেক ব্যথা পাচ্ছি। রিশান ভাইয়া ছাড়ো আমাকে, হাত অনেক ব্যথা পাচ্ছি। সাথে আমার কাতর ধ্বনি। ভাইয়া আমার কোনো কথা শুনলো না। আমার হাতটা টেনে আমাকে নিয়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে গেলেন। আমাকে গাড়িতে বসে নিজে ড্রাইভিং সিটে বসে পড়লেন। গাড়ি স্টার্ট করলেন এক অজানা গন্তব্যে। জানি না কেন এমন রেগে আছেন তিনি। কি হয়েছে ওনার? ভাইয়ার আগে ফুসতে ফুসতে ড্রাইভ করছে। তার সাথে এক অজানা গন্তব্যে পাড়ি দিচ্ছি আমি। তাকে বলারও কোনো গতি নেই, বললেই ফুসে উঠবেন। ভাইয়ার রাগ ধীরে ধীরে বাড়ছে, সাথে গাড়ির স্পিডও ক্রমশই বাড়ছে। আমি বারবার আমার হাতটার দিকে তাকাচ্ছি। হাতে ভাইয়ার পাঁচ আঙুলের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। একদম লাল হয়ে গেছে হাতটা। ব্যথা করছে হালকা হালকা। আমি চুপ করে বসে ভাইয়াকে পর্যবেক্ষণ করছি। অবশেষে শহরের অনতি দূরে একটা নিস্তব্ধ নদীর তীরে এসে ভাইয়া গাড়িটা থামিয়ে দিলেন। গাড়ি থেকে নেমে আমার পাশের দরজাটা খুলে দিলেন। আমাকে এক টান দিয়ে গাড়ি থেকে বের করে একদম পাড়ে ঘেঁষে দাঁড় করালেন। ভাইয়া আমার লাগছে। বেশ হয়েছে, লাগুক তোর। তোকে লাগার জন্য দিয়েছি। খুব শখ না নীরবের সাথে পুকুর পাড়ে যাওয়ার? হ্যাঁ, ওর সাথে হেসে হেসে কথা বলতে খুব ভালো লাগে, তাই না? আমার বারণ ভাল লাগে না? ওর সাথে কিসের তো আলাপ? বলেই ভাইয়া গাড়ির সামনের দিকটায় হাত দিয়ে জোরে আঘাত করলেন। প্রচুর শব্দে চারপাশ কেঁপে উঠল। আমি কানে হাত দিয়ে কান বন্ধ করে নিলাম। ভাই আজ ভয়ঙ্করভাবে রেগেছেন। নীরব ভাই আমায় দেখা করতে বলেছে। এটা ভাইয়া কিভাবে জানলো? কে জানালো? ভাইয়া আমাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারে না কেন? তবে কি ভাইয়া আমাকে? আমার ভাবনার মাঝেই ভাইয়া আমার হাত ধরে হ্যাচকা টান দিল। আমি তাল সামলাতে না পেরে একদম তার সন্নিকটে চলে এলাম। ভাইয়া আমাকে তার আরো কাছে টেনে নিলেন। আমার কোমর চেপে ধরলেন তিনি। আমার মুখোমুখি সে। মেঘা, কেন বুঝিস না আমাকে? তুই আমাকে বোঝার একটু চেষ্টা করিস না কেন? কি বলছো ভাইয়া? হঠাৎ কি হয়েছে তোমার? আমি কি শুধু তোকে বকাই দেই? এবার অভিমান আমাকে চেপে ধরলো। অনেক বেশি বকো তুমি আমাকে, কারণে অকারণে। আমার দোষ না থাকলেও বকো। তুমি খুব পচা। কথাগুলো এক নিঃশ্বাসে বলি পেছনে ফিরে দেখলাম রিশান ভাইয়ার রক্তিম। অগ্নিযুগল আমার দিকে ন্যস্ত। তাকে দেখে কি বলবো ভেবে পাচ্ছি না। ভাইয়া কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমার কাছে আসলেন। তাই না? আমি তোকে খুব বকি, খুব পচা আমি। আর তোকে বকবো না। এবার খুশি? আমি হা হয়ে গেলাম। রিশান ভাইয়া ক্ষণে ক্ষণে পরিবর্তন যেন আমার কাছে অবিশ্বাস্য। এমন কেন মানুষটা? আমাকে গাড়িতে বসতে বলে তিনি গাড়িতে গিয়ে বসলেন। আমি গাড়িতে উঠতেই ভাইয়া গাড়ি স্টার্ট দিলেন। গাড়িতে আমার সাথে আর কোনো কথা বললেন না ভাইয়া। এমনকি একবার আমার দিকে ফিরেও তাকালেন না। তিনি তার মতো ড্রাইভ করছেন। তার চুপ থাকাটা মেনে নিতে কষ্ট হচ্ছে আমার। তিনি কথা না বলায় কেমন যেন লাগছে, খুব কষ্ট পাচ্ছে।
খুব কান্না পাচ্ছে, তাও চুপ করে রইলাম। দীর্ঘ পথ পাড়ি জমিয়ে বাড়ির সামনে এসে গাড়িটা থেমে গেল। গাড়ি থেকে নেমে বাড়িতে প্রবেশ করলাম। বাড়িতে প্রবেশ করে রিশান ভাইয়া সোজা উপরে চলে গেলেন। ছোট মেয়ে এসে আমার সামনে দাঁড়ালেন। কি রে, কি হয়েছে? এবার আর চোখে নোনা জল করলো, কোনো কথাই মানলো না। হু হু করে কেঁদেই ফেললাম। কি হয়েছে মামনি আমার? রিশান কিছু বলেছে? কি হয়েছে বল আমাকে। ছোট মা রিশান ভাইয়া না, কান্নার জন্য কথা বলতে পারছি না আমি। এরপরও ছোট মাকে সব বলে দিলাম। ছোট মা আমার কথা শুনে হাসছেন। আমি আশ্চর্য হলাম, তার ছেলে আমাকে এভাবে কষ্ট দিচ্ছেন আর সে হাসছে। মা ছেলে দুজনেই এক। অভিমান চেপে ধরেছে আমাকে। ছোট মায়ের দিকে এক তীক্ষ্ণ দৃষ্টি স্থাপন করে চলে যেতে নিব, তখন তিনি বললেন, ওরে মামুনিটা, রাগ করতে নেই। রিশানকে আমি বকে দেব, ঠিক আছে? আর কখনো ও এমন করবে না। তোমার ছেলে বদের হাড্ডি, কখনো মানবে না সে আমাকে কষ্ট দেবেই। তাহলে সেরকম কাজ তুই কেন করিস বল তো? যা ও সহ্য করতে পারে না, কেন করিস? মানে কি বলছো তুমি? আমি আবার কি করলাম? নীরবের সাথে কথা বলার দরকার কি ছিল? আমি কোথায় কথা বললাম? সে তো নিজেই এলো। আচ্ছা, আমি দেখছি, সব ঠিক করে দেব। এবার তুই যে ফ্রেশ হয়ে নে, বিকালে তোর ছোট চাচার বাসায় যাব। কি সত্যি? লিসার সাথে দেখা হবে অনেক দিন পর। চাচুর বাসায় যাওয়ার কথা শুনে এই মুহূর্তে মনটা ভালো হয়ে গেল। অনেকদিন যাওয়া হয় না, যাবই বা কি করে? চাচা নিতে চাইলেও ফুপু আর রিশান ভাইয়া একই কথা, একা যেতে দিবে না। ফুপু মাঝে মাঝে রাজি হলেও রিশান ভাইয়া না মানে তো নাই। তিনি আমার উপরই সব ধরনের জোর খাটান। আমাকেই পেয়েছেন সব ঝাড়ি দেওয়ার জন্য। তার ভয়ে আমার সব স্বাধীনতার জলাঞ্জলি দিতে হয়েছে আমাকে। অনেক দিন যাই না, এর জন্য মন খারাপ হলেও যেতে তো পারবো, এর জন্য অনেক খুশি হলাম। চটপট নিজের ঘরে চলে গেলাম। মেঘপরি, আমি তোকে অনেক কষ্ট দিই, তাই না? অনেক করে বকি তোকে, আবার প্রতি তোর অনেক রাগ অভিমান, তাই না? কখনো তোকে কষ্ট দিব এটা ভাবিনি, কিন্তু আমি কি করব বল? তুই তো আমাকে বুঝিস না। আমি যে তোকে ভালোবাসি মেঘপরি, নিজের থেকে অনেক বেশি ভালোবাসি তোকে। তোর ভালোবাসার রঙে নিজেকে রাঙাতে চাই আমি। তোর নামেই পথ চলতে চাই। আবার প্রতিটা প্রহরী হোক তোর নামেই শুরু। তোকে ঘিরেই তো সব। তোকে ছাড়া আমি যে অচল, আমার কোনো অস্তিত্ব নেই তুই ছাড়া। গভীর থেকেও গভীরভাবে জড়িয়ে গেছি তোর মায়ায়। তোর শহরে নিজেকে হারাতে চাই আমি। কিন্তু বল, কেন আমাকে বুঝিস না তুই? কেন আমার ভালোবাসা দেখতে পাস না? আমার বকাগুলো তোর মনে অভিমানের জন্ম দেয়। হ্যাঁ, বকতে চাই না তোকে, তারপরেও হয়ে যায়। আমি যা চাই না তা কেন করিস তুই? বলতো, কেন এমন করিস? তোকে ঘিরে যে আমার পথ চলা, এটা কি বুঝিস না তুই? বিকেলে খাওয়া দাওয়া শেষে আমি আর ফুপু সোফায় বসে গল্প করছি। একটু পরে বের হব। ও মেঘা, আমরা যে তোর চাচার বাড়িতে যাব, রিশানকে তো বলাই হয়নি। ভাইয়াকে বললে ভাইয়া না করে দিবে। কিচ্ছু হবে না, আমি দেখছি। তুই চল আমার সাথে। না, তুমি যাও, তোমার ছেলে পরে আমাকে বকবে। একদম না, তুইও আয়। আমি আসছি তো, ও বকলে ওর কানটা ছিঁড়ে দিব। ফুপু আমাকে এক প্রকার জোর করেই ভাইয়ার ঘরে নিয়ে গেলেন। ভাইয়া পিছনে অধ্যস অবস্থায় ল্যাপটপে কি যেন করছেন। ফুপু গিয়ে ভাইয়াকে ডাক দিলেন। রিশান, আমরা তোর ছোট মামাদের বাসায় যাব। তো যাও। আজকে ফিরবো না, সকাল হবে আসতে। আচ্ছা, সমস্যা নেই। ভাইয়া ল্যাপটপের দিকে তাকিয়ে ফুপুর প্রশ্নগুলো ছোট ছোট জবাব দিয়েছে। ফুপু এরপর বললেন, রিশান শোন, মেঘা আমাদের সাথে যাবে। ভাইয়া সাথে সাথে আমার দিকে তাকালেন। হয়তো এই মুহূর্তে এই কথা তিনি আশাই করেননি। ভাইয়া আমার দিকে তাকিয়ে এরপর ফুপুর দিকে তাকালেন। এরপর ল্যাপটপটা বন্ধ করে পাশে রেখে দিয়ে বললেন, মেঘা যাওয়া লাগবে না, ও বাড়িতেই থাকবে, তুমি যাও। তার কথা শুনে আমার চোখে নোনা পানিগুলো নিচেই ঝরতে শুরু করলো। আমি এখান থেকে তৎক্ষণাৎ নিজের ঘরে চলে যাই। যত রাগ জেদ সব আমাকেই দেয়। যত রাগ জেদ ঝাড়ি সব আমাকেই দেয়। আমার প্রতি এত অধিকার দেখাতে আসেন কেন উনি?
আমার প্রতি জোর খাটান কেন? আমি কি ওনার ঘরে কে দরজা আটকে কান্না শুরু করে দিলাম। আজ আর হয়তো যেতে পারবো না। রিশান, তুই মেয়েটার সাথে এমন করিস কেন? আমি আবার কি করলাম? ওকে যেতে দিবি না কেন? ও যাবে না মানে যাবে না মা, আর কিছু বলতে পারবো না। ভালোবাসিস মেঘাকে? রিশান তার মায়ের দিকে বিস্মিত নয়নে চেয়ে থাকলো। এরপর মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। মা মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। তো বলছিস না কেন? সময় হলে বলবো। কেন? মেঘা কি এখনো ছোট নাকি? ও তো বড় হয়ে গেছে। ও যদি এই বাড়িতে সারা জীবন থেকে যায় তাহলে মন্দ হবে না। কিন্তু মা, আমার না ভয় হয়। কেন? তুমি তো জানোই মা, মেঘা কেমন। ও ভিতরে চাপা কষ্টগুলো ভাগাভাগি করে না কখনো। আগেও সেই কষ্টগুলোর ভাগ নিয়ে নেই, এরপর সেগুলো মনে করলে মেয়েটা একদম চুপ হয়ে যায়। মা, আমি তো ভালোবাসি সে হাসি খুশি চঞ্চল স্বভাবের মেঘপরীকে। মেঘাকে কষ্ট দিস না বাবা। দেখ না, এতক্ষণে মেঘা মনে হয় কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে বসে আছে। রিশান মুচকি হেসে বলল, আমি আসছি। দরজায় কারো করাঘাত শুনে দরজা খুললাম। দরজা খুলে সামনের ব্যক্তিটিকে দেখে খুব অভিমান হচ্ছে। আমি মুখ ফিরিয়ে নিলাম। অনেক রাগ করেছিস? আমি কিছু বললাম না। মেঘা, নিশ্চুপ। কথা বলবি না? এই, এদিকে ফিরে দেখ। নিশ্চুপ। কি হলো, কিছু বল। নিশ্চুপ। আচ্ছা যা, আজকে মামাদের বাড়িতে যেতে দেবো। আমি তার থেকে ফিরে তাকালাম। রিশান ভাই আমাকে যেতে দিবেন? সত্যি বলছেন উনি? সত্যি যেতে দিবে? হুম হুম। আমি তার থেকে ফিরে তাকালাম। রিশান ভাই আমাকে যেতে দিবেন? সত্যি বলছেন উনি? সত্যি যেতে দিবে? আমি খুশিতে আত্মহারা। ভাই আমার দিকে অপলক দৃষ্টিতে চেয়ে আছেন। আমার চোখটা এড়ালো না, কিন্তু এরপরও কিছু বললাম না। ভাইয়া হঠাৎ বললেন, একদম দুষ্টুমি করবি না ওখানে গিয়ে। আর কোনো ছেলেকে নিজের কাছে ভিড়তে দিবি না। সবসময় মায়ের আশেপাশে থাকবি। যদি উল্টাপাল্টা কিছু করেছিস তাহলে পা ভেঙে ঘরে বসিয়ে দেবো। মাইন্ড ইট। আমি ছোট করে বললাম, ভাইয়া চলে গেলেন। আমি তো খুশিতে নাচতে শুরু করলাম। ভাইয়া আমাকে যেতে দিয়েছেন। মেঘপরি, তুই হাসলে তোকে কতটা ভালো লাগে জানিস? আমাকে পাগল করে দিলি তুই। আমি কি বলতে পারবো ভালোবাসি তোকে? তোর নামে শুরু করতে পারবো নতুন পথ চলা? আমার হবে কি তুই? আমি ছোট মা আর ফুপা চলে এসেছি ছোট চাচার বাড়িতে। অনেকদিন পর এলাম এখানে। এসে আমার দুই চোখ লিসাকে খুঁজছে। লিসা আমার একমাত্র চাচাতো বোন। আমার থেকে 2 বছরের ছোট। 2 বছরের গ্যাপ থাকলেও আমরা সমবয়সীদের মতোই আচরণ করি। ওর সাথে আমার সব গল্পের ঝুলি। বাড়িতে এসে চাচির সামনে পড়লাম। চাচি এসে আমাকে জড়িয়ে ধরলেন। কেমন আছিস মেঘা? আমাদের তো ভুলে গেছিস। একবারও মনে পড়ে না চাচির কথা? কি করবো বলো? ওই যে ওই মহিলা ফুপুকে দেখিয়ে বজ্জার ছেলেটার জন্যই তো আসতে পারি না। খালি কথায় কথায় বকে আমাকে। রিশানের কথা বলছিস? রিশান আসেনি। ও কি আর আসে? এই ছেলেকে নিয়ে যে আমি কি করব ভেবে পাচ্ছি না। কি আর করবে, একটা বিয়ে করিয়ে দাও, দেখবি সব ঠিক হয়ে গেছে। যখন বউ ঘরে আসবে সব ঠিক হয়ে যাবে। রিশান ভাইয়ের বিয়ের কথা শুনি মনে কু ডাকছে। কি বলবো ভেবে পাচ্ছি না। কেমন যেন খারাপ লাগা কাজ করছে। ছেলেকে যে বিয়ে করাবো, মেয়ে পাবো কোথায়? এই ছেলেকে কে বিয়ে করবে? আমি লিসাকে দেখে ততটা রিয়াকশন দিলাম না। মনটা হঠাৎই খারাপ হয়ে গেল। সবাই ভাইয়ের বিয়ের কথা বলা বলি করছে কেন? ভাইয়া তো পড়াশোনা করছে। এইসব শুনতে ভালো লাগছে না, তবুও বসে আছে। লিসা ঠিকই বলেছে, এখন একটা ভালো মেয়ে দেখে বিয়ে করিয়ে দাও ছেলেকে। এখন একটা ভালো মেয়ে দেখে বিয়ে করিয়ে দাও ছেলেকে, সব ঠিক হয়ে যাবে। তা না হয় করাবো। আবিদের বিয়েটা আগে দাও, ও তো সবই কমপ্লিট। তা ভাবছি এখন একটা বউ এনে আমি ছুটি নিব। আমিও তাই ভাবছি। তাদের কথা আর ভালো লাগছে না। আমি লিসার হাত টেনে উপরে নিয়ে গেলাম। আরে আরে, কি করছিস? লাগছে তো। লাগুক, আরো বেশি লাগুক। তুই একটা শয়তান। আমি আবার কি করলাম? আমি তো কিছুই বললাম না।
বলেছিস, তুই অনেক কিছু বলেছিস। তা আমি আপনাকে কি বলেছি ম্যাডাম? বিয়ের কথা বললি কেন? কই, আমি কখন বিয়ের কথা বললাম? রিশান ভাইয়ের বিয়ের কথা বললি কেন? ভাইয়ের বিয়ের কথা তোকে কে বলতে বলেছে? ও, ভাইয়ার বিয়ের কথা বলায় মহারানীর রাগ হয়েছে? তা ভাইয়ার বিয়ের কথায় তোর এত লাগলো কেন? আমার আবার লাগবে কেন? ভাইয়া এখন পড়াশোনা করছে, তার বিয়ের কি দরকার? তাই বুঝি দিল মে কুছ কুছ হোতা হ্যায়, তাই না? যা, কি বলিস তুই? কি বলছিস মানে? সত্যিই তো বলছি। তা কবে থেকে? একটু বলবিও না? কি বলবো? বারবার কি বলছিস তুই? রিশান ভাইয়াকে ভালোবাসিস? বাসি। ভাইয়াকে কে না ভালোবাসে? ফুপ্পা, ছোট মা, তুই, আমি, চাচা চাচি, সবাই তো তাকে ভালোবাসে। আরে গর্ধপ, ভাইয়াকে পছন্দ করিস? এবার নিজের মাঝে কেমন জানি অজানা অনুভূতির সৃষ্টি হলো। লিসার কথা শুনে ভাবনার অতল গভীরে ডুব দিলাম। ভাইয়াকে নিয়ে কেন এত ভাবি আমি? তার সব কথাই ভালো লাগে কেন? বকা খাওয়ার পরও কেন বারবার তার সাথে কথা বলতে ইচ্ছে হয়? সব বাইনা, রাগ, অভিমান তার সাথেই। তাকে ছাড়া আমার কেন ভালো লাগে না? তবে ভাইয়াকে কি আমি পছন্দ করি? আমি কি ভাইয়াকে ভালোবাসি? কি রে মেঘু, কিছু বলছিস না যে? সত্যি নাকি? যা, কি বলছিস? ভাইয়া তো ভাইয়াই। বুঝি আমি। দেখিস আবার ভাইয়ার থেকে ছায়ড়া যেন না হয়। তুই চুপ করবি লিসা? আমি তো চুপই আছি। ধরনের বুকে সন্ধ্যা ঘনিয়ে আসছে। যতই সময় যাচ্ছে আধার যেন ততই ঘন হচ্ছে। চারদিকে পিনপতন নীরবতা। আকাশের মধ্যে আবছা চারটা দেখা যাচ্ছে, মনে হচ্ছে মেঘের ভেলায় ভাসছে। বেলকনিতে দাঁড়িয়ে নিস্তব্ধ প্রকৃতির সৌন্দর্য দেখে চলেছি আমি। চারপাশটা বেশ ভালো লাগছে দেখতে, কিন্তু মনটা ভীষণ খারাপ। এখানে আসার সময় ভালো লাগলেও এখন আর ভালো লাগছে না। রিশান ভাইয়ের কথা মনে পড়ছে। ভাইয়া কোথায় আছে, কি করছে? ইদানিং ভাইয়ার কথাই মাথায় ঘুরপাক খাচ্ছে। লিসার কথা শুনে তো আরো বেশি। আজকের তার বিয়ের কথা শুনে তো আমার কিছুই ভালো লাগছে না। ভাইয়ার বিয়ে? ভাইয়া কি কাউকে পছন্দ করে নাকি? ফুপুর কথা মতো বিয়ে করবে? ভাইয়া কি কাউকে পছন্দ করে নাকি ফুপুর কথা মতো বিয়ে করবে? সত্যি ভাইয়ার বিয়ে? আর ভাবতে ভালো লাগছে না। ড্রয়িং রুমে চলে এলাম পানি নিতে। খুব তৃষ্ণার্ত আমি। নিচে নামতে দেখা হলে আবিদ ভাইয়ার সাথে। আবিদ আমার চাচাতো ভাই, ছোট চাচার একমাত্র ছেলে। ভাইয়া এবার মাস্টার্স শেষ করেছে। কি রে মেঘু, কেমন আছিস? এই তো ভালো ভাইয়া, তুমি? আমি ভালো আছি। তার দিনকাল কেমন কাটছে তোর? ইদানিং তো দেখাই মেলে না। আমি কি করব? রিশান ভাইয়া তো আমাকে আসতেই দেয় না। আবিদ ভাই আমার কথা শুনে মিটিমিটি হাসছেন। রিসান আসতে দেয় না? তা রিসান কেমন আছে? ওই রাগী প্যাঁচার কথা বলবে না। আমার কোনো শান্তি নেই ওই প্যাঁচাটার জন্য। সারাদিন শুধু বকতেই থাকে। মেঘা এটা না ওটা, ওটা না এটা, বদের হাঁটতে একটা। আর সব ঝাড়ি তো আমার ভাগ্যেই। উঠতে ঝাড়ি, বসতেও ঝাড়ি। মেঘা চুপ কর এখন। কেন চুপ করবো আমি? হ্যাঁ, কেন চুপ করবো? ওই শয়তানটা আমাকে একটু শান্তিও দেয় না। আমার 12টা বাজিয়ে রেখেছে। আমার স্বাধীনতা বলতে কিছুই নেই। উনি যা বলবে তাই। নিজেকে কি মনে করে সে? থামবো না আমি, একদম থামবো না। পেঁচাটার জন্য কলেজে কেউ শান্তি নেই। যখন তখন আমাকে ধমকায়। কি পেয়েছে সে? পেছনে কি দেখবো? হ্যাঁ মেঘা এবার থাম, তোর ভালোর জন্যই বলছি। মেঘা পিছনে দেখ, থাম বোন আমার। এত রেগে আছিস কেন? ওই ভূতটা আমাকে কি মনে করে? আমারও তো মন আছে নাকি? আমি কখনো আমার মতো কিছু করতে পারি না। সব কিছুতে তার হাত। এবার আবিদ ভাই আমাকে পেছনে ফিরিয়ে দিলেন। পিছনে ফিরে দেখে আমার চক্ষু চড়াক গাছ। রিশান ভাই দাঁড়িয়ে আছে। এবার কি হবে? উনি কি সব শুনেছেন? ভাইয়া দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আমার কথাগুলো শুনছিলেন। আমি এবার ভয়ে কাঁপছি। এবার আমাকে যে উনি কি করবেন তা আল্লাহই ভালো জানেন। তো তোর বলা শেষ হয়েছে না আর কিছু বাকি আছে? না মানে ভাইয়া, আসলে আমি আমতা করে জবাব দিচ্ছি। কি তুই বল? ভাইয়া আস্তে আস্তে আমার দিকে এগোচ্ছে। আমি পিছিয়ে যাচ্ছি। আবিদ ভাইয়া বললেন, রিসান বকিস না কিন্তু,
পরে তোমারই লস কেঁদে দেবে। কিন্তু ও সাহস করে এত কিছু বললো, ওকে পুরস্কার দেওয়া উচিত। তাহলে আমি যাই, দেখিস কিন্তু বেশি কিছু বললে তোমাকেই পাশে ঘেঁচতে দেবে না। ভাইয়া আস্তে আস্তে আমার দিকে এগোচ্ছে আর আমি পিছিয়ে যাচ্ছি। আবিদ ভাইয়া বললেন, বলে আবিদ ভাইয়া চলে গেলেন। এবার রিশান ভাইয়া আমার দিকে এক পা দুপা করে এগোচ্ছেন আর আমি পিছনে সরছি। আল্লাহ জানে আজ কপালে কি আছে। মেঘপরি, কি বলেছিলি আমাকে? আমি কি বলবো আবার? কিছু বলিসনি? ইয়ে মানে মানে ভাইয়া আমার একেবারে নিকটে চলে এসেছেন। কি বলবো ভেবে পাচ্ছি না, ভয়ে শরীর থেকে ঘাম ঝরতে লাগলো। রিশান ভাই আমার অনেক কাছে চলে এলেন, আমার একদম নিকটে তিনি। কি বলবো ভেবে পাচ্ছি না আমি। তা কি বলছিলি তুই জানো? আমি কি জানো? কই, আমি তো কিছুই বলিনি। বলিসনি? তাহলে আমাকে এত সুন্দর নামগুলো দিয়ে কে ডাকছিল? মানে ভাইয়া মানে বল মানে। আসলে আমি কি তুই? আচ্ছা যা, বলা লাগবে না। আর আগে যা বলেছিস তার জন্য তো কিছু একটা তোকে দিতে হয়, তাই না? কি দেবে? কি বলছো তুমি? কি করব ভেবে পাচ্ছি না। এতটুকু বুঝতে পেরেছি এখন আমার সাথে ভালো কিছু হবে না। ভাই এবার আমার একদম কাছে চলে এলেন। তার গরম নিঃশ্বাসগুলো আমার মুখে আশ্রে পড়ছে। তার নিঃশ্বাসের শব্দগুলো আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। কি করব? ভাইয়া এতটা কাছে চলে এলেন। ভাইয়া আমার কানের কাছে ফিসফিসিয়ে বললেন, কি দেয়া যায় বলতো? তুই কি দিতে পারি তোকে? কি রে, কথা বলছিস না কেন? কি করবো এখন তোকে? হঠাৎ করে মাথায় একটা দুষ্ট বুদ্ধি এলো। চট জলদি বলে উঠলাম, রিশান ভাইয়া, চাচি আসছে। ভাইয়া তৎক্ষণাৎ আমার থেকে দূরে সরে দাঁড়ালেন। ভাইয়া সরতেই আমি দিলাম এক দৌড়ে চলে গেলাম সেখান থেকে। মেঘা, তোর খবর আছে। আমাকে বোকা বানানোর শাস্তি তোকে পেতে হবে। আমি মুখ ভেঙচে দিয়ে বললাম, কিছু করতে পারবা না তুমি। আমি এক দৌড়ে লিসার কাছে চলে গেলাম। মেঘা, আমার হাত থেকে তুই কখনো রক্ষা পাবি না। তুই তো আমার মেঘপরি, আমার রাজ্যের রানী। আমি দৌড়ে লিসার ঘরে গিয়ে দরজা আটকে দিলাম। দৌড়ে হাঁপিয়ে গেছি। কি রে, এভাবে দৌড়ে কোথা থেকে এলি? কি হয়েছে, হাঁপাচ্ছিস কেন? রিশান ভাইয়া। রিশান ভাইয়া মানে? ভাইয়া এসেছে? কখন? এই তো আমি নিচে দেখে আসলাম। ভাইয়া তো সহজে আসে না, তা হঠাৎ এলো? আমি কি জানি? বুঝি সব বুঝি। প্রাণ পাখি এখানে থাকলে সে কি করে না এসে থাকে? যা, কি বলছিস তুই? হয়তো ভাইয়ার ভালো লাগছে না তাই চলে এসেছে। আর বলতে হবে না। আজ ভার্সিটিতে আসতে না আসতেই নীরব ভাইয়ার সামনে পড়ে গেলাম। মেঘা, কেমন আছো? রিশান ভাইয়া আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। আমি কি বলবো বুঝতে পারছি না। এটা বেশ ভালো করে জানি এখন উত্তর দিলে রিশান ভাই রেগে যাবেন, আর উত্তর না দিলে নীরব ভাইয়া পিছু ছাড়বে না। আমি পড়লাম মহা মুশকিলে। একবার রিশান ভাইয়ার দিকে তাকাচ্ছি আর একবার নীরব ভাইয়ার দিকে। ধীরে ধীরে রিশান ভাইয়ার মুখে রাগের আভাস ফুটে উঠছে। নীরব ভাইয়া বকবক করেই চলেছে। মেঘা যে, কেমন আছো? মেঘা, কথা বলছো না কেন? কি হয়েছে তোমার? এভাবে চুপ করে আছো কেন? আমি কি করব ভেবে পাচ্ছি না। নীরব ভাইয়া আমার থেকে 1 বছরের সিনিয়র। সময় পেলেই আমার পিছে আটার মতো লেগে থাকে। উঠতে মেঘা, বসতে মেঘা, মেঘা মেঘা মেঘা। এই দুনিয়ায় কি সবাই আমাকেই পেয়েছে নাকি? একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারি না। রিশান ভাইয়া আমাকে অন্যের সাথে একটু সহ্য করতে পারেন না। আমার প্রতি বেশি পসেসিভ তিনি। ইদানিং বিষয়টা আমাকে ভাবাচ্ছে। তবে কি ভাইয়া আমাকে ভালোবাসেন? আমাকে পছন্দ করেন উনি? কি ভাবছি আমি? ভাইয়া আমাকে ভালোবাসলে তো বলেই দিতেন। ভাইয়া তো কোনো সময় কোনো কথাই লুকান না। তবে কেন হচ্ছে এমন? নীরব ভাই আমাকে ডাকছে তো ডাকছে, একের পর এক প্রশ্ন করছে, আর রিশান ভাই দূর থেকে তা পর্যবেক্ষণ করে ফুসছে। হঠাৎ দেখতে পেলাম রুহি আসছে। এবার যেন স্বস্তির নিঃশ্বাস নিলাম। নীরব ভাইয়াকে বললাম, ভাইয়া আমি যাই, আপনার সাথে পরে কথা বলবো, ক্লাস আছে। বলেই রুহিকে ডাকতে ডাকতে চলে গেলাম। মেঘপরি, এই তো বুঝে গেছিস আমি কি চাই। আস্তে আস্তে তুই বড় হয়ে যাচ্ছিস। আমি তো তোকে চাই, তোর মাঝে নিজেকে হারাই। তুই শুধু আমার জিনিসে কারো ভাগ আমি সহ্য করতে পারি না। তুই আমার নেশাময়ী, যে নেশায় আমি আসক্ত। তোর আসক্তিতে থাকতে চাই আমি। আমার অস্তিত্বে তুই, শুধু তুই। আরে মেঘা, কি করছিস? এভাবে টেনে হিসড়ে নিয়ে আসার মানে কি? কি রে বল। শুরু করেছে শুধু ডাকাডাকি আর বকবক, আর ভালো লাগে না। কেন, কি হয়েছে? এটা আবার কি হলো? তুই জানিস না রিশান ভাইয়া কেমন? রিশান ভাইয়া তো রিশান ভাইয়াই। মজা নিচ্ছিস?
ভাই আমাকে কারোর সাথে দেখলে তেলে বেগুনে জ্বলে ওঠে। আমি কি করব? কেন 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 কি হয়েছে? জানি না কি হয়েছে, ভাই আমার প্রতি বেশি পজিটিভ হয়ে গেছে। তার কথায় উঠাবে, তার কথায় বসাবে। কেন, ভাইয়া তোকে পছন্দ করে নাকি? কি জানি কি জানি, আমি তো জানি না। জানিস না মানে? ভাইয়া কিছু বলেনি? না, ভাই আমাকে ভালোবাসতে তো বলেই দিত। আমার মনে হয় তেমন কিছুই না। তুই কি ভাইয়াকে ভালোবাসিস? রুহির কথা শুনে মনের মাঝে কেমন যেন অনুভূতি কাজ করছে। অজানা অনুভূতির দুয়ারে হানা দিচ্ছে আমি। কেন জানি কল্পনায় ভেসে উঠছে সে। তার কথাগুলো মনে হতে আবার বাস্তবে ফিরে আসলাম। কি রে, বলছিস না যে? না, আমি কেন ভালোবাসতে যাব? ভাইয়া সারাদিন আমাকে বকে, কারণে অকারণে বকে। আমি তাকে ভালোবাসি না, সে একটা পচা। রুহি চুপ করে থাকলো। ক্লাস শেষে ক্যাম্পাসে চলে আসলাম। রিশান ভাইয়া, নিহা আপু সহ তার বন্ধুদের সাথে দাঁড়িয়ে কথা বলছেন। এই নিহা আপুর আচরণ আমার একটুও ভালো লাগে না। সবসময় ভাইয়ার সাথে চিপকে থাকে একদম আঠার মতো। মনে হয় যেন জোড়া শালিক। তাকে দেখলেই কাজ চলে যায় আমার। আজকেও তার কোনো ব্যতিক্রম দেখতে পেলাম। নিহা আপু রিশান ভাইয়ার একদম পাশ ঘেঁষে ভাইয়ার কাঁধে একটা হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখতেই আরো ঘেঁষে গেল সে। এবার আমার খুব রাগ হচ্ছে। নিহা আপুর উপর রাগ হলেও রিশান ভাইয়ার উপর বেশি রাগ হচ্ছে। একটা মেয়ে তার উপর ঘেঁষে পড়েছে আর সে কিছু বলছে না। মেয়েরা গায়ে পড়লে খুব ভালো লাগে, তাই না? আমি বড় বড় পা ফেলে সেখানে চলে গেলাম। যে ভাইয়ের সামনে দাঁড়ালাম। ক্লাস শেষ, আমি বাড়ি যাব। এখন? এখনই আমি বাড়ি যাব। তো তুমি যাবে না? তো আমি একাই যাব। ভাইয়ের কথাই খুব খারাপ লাগলো। ভাই আমাকে এইভাবে বলতে পারলেন। রাগে অভিমানে হাঁটতে শুরু করলাম। কিন্তু রাস্তায় এসে রিক্সা চড়তে নিব, তখন আবারও নীরব ভাইয়ের সাথে দেখা। উফ, যেখানেই যাই সেখানেই এই বিরক্তিকর লোকটা চলে আসে। কথা বলতে না চাইলেও পকপক শুরু করে দেয়। এই লোকটা কি বোঝে না তার সাথে আমি কথা বলতে চাই না? মেঘা, কোথায় যাচ্ছ? এই তো বাড়ি যাচ্ছি ভাইয়া। এখনই যাবে? কেন, বাড়িতে কি কোনো কাজ আছে? না ভাইয়া, ভালো লাগছিল না তো, তাই বাড়ি চলে যাচ্ছি। আরে না ভাইয়া, তেমন কিছু না, ভালো লাগছে না। না ভাইয়া, এখন না। না চাওয়া সত্ত্বেও ভাইয়া আমার হাত ধরে টেনে নিয়ে গেলেন। কিন্তু সামনে এগোতে দেখতে পেলাম সেই চিরপরিচিত মুখটা। তার মুখোশটা একদম রাগে লাল হয়ে গেছে। বড় বড় পা ফেলে আমার দিকে এগিয়ে এলেন তিনি। তাকে এগিয়ে আসতে দেখে নীরব ভাই আমার হাতটা ছেড়ে দিলেন। রিশান ভাইয়া এসে আমাকে টেনে নিয়ে গেলেন। ভাইয়া আমাকে গাড়িতে বসতে বলে কোথায় যেন চলে গেলেন। আমি চুপ করে বসে আছি। কি জানি কি হয়, ভাইয়া কোথায় গেছেন তাও আমি জানি না। কিছুক্ষণ পর ভাইয়া এসে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিলেন। রাগে ফুঁসতে গাড়ি ড্রাইভ করছেন আর আমার দিকে তাকাচ্ছেন। আমি মাথা নিচু করে আছি। গাড়ি গন্তব্যে পৌঁছাতেই নেমে পড়লাম। বাড়িতে প্রবেশ করে ভাইয়া নিজের ঘরে চলে গেলেন। আমি তো ভয়ে জড়সড়, কিন্তু ভাইয়া আমাকে কিছু বললেন না। আমি গিয়ে ছোট মাকে জড়িয়ে ধরলাম। হু হু করে কেঁদে দিয়ে সব বলে দিলাম। ছোট মা আমাকে শান্ত করার চেষ্টা করছেন, কিন্তু আমি কি আর শান্ত হই? কিছুক্ষণ পরে রিশান ভাইয়ের ঘর থেকে বিকট শব্দ ভেসে আসতেই উঠে দাঁড়ালাম। কি হয়েছে ভাইয়ার? কি করছেন উনি? এত জোরে শব্দ কিসের? প্রতিদিন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন অন করে রাখুন। আমি গিয়ে ছোট মাকে জড়িয়ে ধরলাম। হু হু করে কেঁদে দিয়ে সব বলে দিলাম। ছোট মা আমাকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু আমি কি আর শান্ত হই? আমি কেঁদেই চলেছি। মেঘা, কি হয়েছে? এভাবে কাঁদছিস কেন? রিশান কিছু বলেছে নাকি? আমি কাঁদছি। মামনি, তুই যদি না বলিস আমি বুঝবো কিভাবে? আমি ছোট মাকে সব বলে দিই। ছোট মা চুপচাপ আমার সব কথা মনোযোগ দিয়ে শুনলেন। এরপর বললেন, মারে, আমার ছেলেটা একটু বেশি রাগী হলেও মন থেকে অনেক ভালো। ও তোকে অন্য কারোর সাথে সহ্য করতে পারে না, কারণ ও তোকে হঠাৎ রিশান ভাইয়ার ঘর থেকে বিকট শব্দ ভেসে আসতেই উঠে দাঁড়ালাম। কি হয়েছে ভাইয়ার? কি করছেন উনি? এত জোরে শব্দ কিসের?
আমি আর ছোট মা দৌড়ে ভাইয়ার ঘরে ছুটে গেলাম। রিশান ভাইয়া ঘরের সব জিনিসপত্র ভেঙে ফেলেছেন, একটা জিনিসও আস্ত নেই, সব ভেঙে টুকরো টুকরো করে ফেলেছেন তিনি। আমাকে দেখে তার রাগ যেন আরও বেড়ে গেল। ড্রেসিং টেবিলের আয়নায় জোরে এক ঘুষি বসিয়ে দিলেন। আয়না ভেঙে কাঁচ যেন তার হাতে বিঁধে গেল। আমি ভয় পেয়ে যাই। এত রেগে যান কেন উনি? রেগে নিজের ক্ষতি কেন করছেন উনি? ছোট মা রিশান ভাইয়ের কাছে গিয়ে বললেন, রিশান, কি হয়েছে বাবা? কি করছিস এগুলো? শান্ত হ প্লিজ। মা, আমি ঠিক আছি, তুমি যাও। হাত কেটে রক্ত বের হচ্ছে আর তুই আমাকে যেতে বলছিস? মেঘা, ফার্স্ট এড বক্সটা নিয়ে আয় তো। না, এসব লাগবে না মা, আমি ঠিক আছি। বলেই ভাইয়া নিজের প্যান্টের পকেট থেকে একটা রুমাল বের করে হাতে প্যাঁচিয়ে নিলেন। আমি কি আর দাঁড়িয়ে রই? দৌড়ে নিচ থেকে ফার্স্ট এড বক্সটা নিয়ে আসি। ভাইয়ার সামনে এসে দাঁড়াতেই তার রাগটা যেন মনে হয় বেশি বেড়ে গেল। তিনি এক ধমক দিয়ে বললেন, আমি বলছি না লাগবে না, একাই ঠিক হয়ে যাবে, কথা কানে শুনিস না? এখন আমারও খুব রাগ হচ্ছে। হাতটা থেকে রক্ত বেরিয়ে রুমালটাও ভিজে গেছে, আর সে বলছে লাগবে না। এবার আমি বললাম, লাগবে না মানে? দেখেছো হাত থেকে কত রক্ত বেরোচ্ছে, রুমালটাও ভিজে গেছে, আর বলছো লাগবে না? চলো আগে হাত ভালো করে পরিষ্কার করে নাও, তারপর ব্যান্ডেজ করে দেব। আমি ধমকের সুরে কথাগুলো এক নিঃশ্বাসে গড়গড় করে বলে ফেললাম। ভাইয়া আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে, আর ছোট মা মিটিমিটি হাসছেন। রিশান, মেঘা তো ঠিকই বলেছে, হাতটা পরিষ্কার করে নে। এখন যদি আমার ধমক খেতে না চাস তাহলে যা তাড়াতাড়ি। ছোট মা চলে গেলেন। ভাইয়া আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছেন। তার ডান হাতের অনেকটা অংশ কেটে গেছে, বলতে হয় খুব বাজেভাবেই কেটে গেছে। আমি আস্তে আস্তে ব্যান্ডেজ করে দিলাম। ভাইয়া আমার দিকে তাকিয়ে আছেন। মেঘপরি, আমি তোকে অনেক শাসন করি, তাই না? এরপরও আমার জন্য এত মায়া? আমার সাথে রাগ করিস, আবার কথাও বলিস। তবে তুইও কি ভালোবাসিস আমাকে? আমি কেন আমার অনুভূতিগুলো তোকে বোঝাতে পারি না? কবে বুঝবি আমাকে? ভাইয়া হয়ে গেছে, এখন চুপচাপ নিচে যেয়ে বসো। কেন নিচে যাব? কেন? ঘরের কি অবস্থা করেছো দেখেছো? এগুলো ঠিক করতে হবে না? একদম সব শেষ করে দিয়েছো। রিশান ভাইয়া নিচে চলে গেলেন। ছোট মাকে ডাক দিয়ে আমি সব ঠিক করতে লাগলাম। এমনিতে রিশান ভাইয়ার ঘরে সহজে আমার আসা হয় না। ভাইয়াই বারণ করে দিয়েছে আমি যেন তার রুমে না যাই। ভাইয়ার কথাগুলো মাঝে মাঝে আমার বুকে কাটার মতো বিধে, আবার মাঝে মাঝে তার কথা শুনলে মনে হয় তিনিই আমার সব। একটা জিনিসপত্র অক্ষত অবস্থায় নেই, সব ভেঙে গুঁড়ি গুঁড়ি করে ফেলেছেন। এই মানুষটার এত রাগ কেন? পুত্র কথায়ও রেগে যান কেন তিনি? ঘরের সব ঠিকঠাক করে দিতে লাগলাম, আস্তে আস্তে সব ঠিক করলাম। হঠাৎ চোখে এলো ভাইয়ার মোবাইলটা খাটের নিচে পড়ে আছে। হয়তো এটাও ভাঙচুরের কবলে পড়েছিল। হাত দিয়ে নিয়ে দেখলাম উপরের কাঁচটা ফেটে গেছে, বন্ধ হয়ে গেছে মোবাইলটা। কাঁপা কাঁপা হাতে মোবাইলটা অন করলাম। মোবাইল অন করতেই আমার চক্ষু চড়ক গাছ, আমার ছবি। হাত পা কেঁপে উঠছে ক্রমশই। ছোট মা চলে এলেন। কি হয়েছে মেঘা? কিছু না ছোট মা। ও, দেখেছিস ঘরটা কি করেছে? মাথায় এখন একটা কথাই ঘুরপাক খাচ্ছে, ভাইয়ের মোবাইলে আমার ছবি কি করে গেল? তাও ছবিটা লিসাদের বাড়িতে তোলা, লিসাই তুলে দিয়েছিল। ভাইয়া কোথায় পেল? তবে কি লিসা দিয়েছে? আমার ভাবনায় ছেদ ফুটিয়ে ছোট মা বললেন, মেঘা, এই দেখ রিশানের ঘড়িটা, এটা ড্রয়ারে রেখে দে তো। এটাও পর্যন্ত। মেঘা, এই দেখ রিশানের ঘড়িটা, এটা ড্রয়ারে রেখে দে তো। এটাকেও পর্যন্ত আস্ত রাখলো না। ছেলেটা যে কি করে আমার মাথায় ধরে না। ছোট মায়ের হাত থেকে ঘড়িটা নিয়ে ড্রয়ারে রাখতে গেলাম, কিন্তু ড্রয়ারটা খুলতেই চোখে পড়ল একটা খয়েরি রঙের ডায়েরি। হয়তো ভাইয়ার। বেশ সুন্দর ডায়েরিটা। ডায়েরিটা হাতে নিয়ে নিলাম। বেশ কৌতূহল জাগলো কি আছে এটার মধ্যে। রিশান ভাইয়ার ডায়েরি এটা, কিছু একটা তো আছে স্পেশাল এটাতে। ডায়েরিটা খুলতে নিব, ঠিক তখনই রিশান ভাইয়ার কণ্ঠস্বর শুনতে পেলাম। মেঘা। ভাইয়ার দিকে ফিরে তাকালাম। তোর হাতে এটা কেন? এটা ধরছিস কেন? কারো পার্সোনাল জিনিসে হাত দিতে নেই, জানিস না? না মানে ভাইয়া, এটা ড্রয়ারে ছিল। আমি কি তুই ড্রয়ারে থাকলেই ধরতে হবে?
এই তুই ঘর গুছাচ্ছিস নাকি আমার জিনিসপত্র সার্চ করছিস? ভাইয়া ভাইয়া এসে আমার হাত থেকে ছো মেরে ডায়েরিটা নিয়ে নিলেন। তার ব্যবহারে আমার কাছে খুব খারাপ লেগেছে। কিছু হলেই আমাকে বকেন। আমি কি মানুষ না? আমার কি খারাপ লাগে না? তোর ঘর গুছানো লাগবে না, যা এখান থেকে। রিশান, এভাবে বলছিস কেন? তোর কোনো পার্সোনাল জিনিস হলে তুই আলমারিতে রাখ, ড্রয়ারে কেন? আরও দেখেছে তাই হাতে নিয়েছে, ও তো দেখেও নি এর মাঝে কি আছে। ওনার জিজ্ঞেস করে এটা নিবে কেন? আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, দৌড়ে সেখান থেকে চলে এলাম। ঘরে এসে কান্নার রোল লাগিয়ে দিলাম। রিশান, ওকে এত বকিস কেন? এরকম করলে কি ওর কষ্ট লাগে না? জানি না মা, আমি ওকে বকতে চাই না, কিন্তু তারপরও হয়ে যায়। হয়ে যায় মানে? ওকে তুই কি মনে করিস তোর হাতের পুতুল? যা ইচ্ছা তাই করবি মেয়েটার সাথে? ওর কি খারাপ লাগে না? আর কখনো যদি ওকে কিছু বলিস বা ওর প্রতি কোনো প্রকার অন্যায় করিস, তাহলে আমি ভুলে যাব যে আমি তোর মা, আর কখনো তুই ওকে দেখতে পারবি না। ওকে অনেক দূরে সরিয়ে দিব। তোর স্পর্ধা দিন দিন বাড়ছে, একটু কমাতে শেখ। অনেক রেগে কথাগুলো বলে রিশানের মা চলে গেলেন। রিশান ধপ করে বিছানায় বসে পড়ল। মেঘপরি কি বললো মা? তোকে আমার থেকে দূরে সরিয়ে দেবেন? কিভাবে থাকবো আমি তোকে ছাড়া? তুই ছাড়া আমি যে শূন্য। অনেক বেশি ভালোবেসে ফেলেছি তোকে। তোর প্রতিটি অভিমান অভিযোগই ভালো লাগার কারণ। তোর নামই শুরু আমার সকাল। কি করে থাকবো আমি? সত্যিই চলে যাবি তুই? না না, পারবো না আমি। আমি তো তোর আসক্তিতে মারাত্মকভাবে আসক্ত। এই আসক্তি যে মাদককেও হার মানাবে রে। রাতে না খেয়েই শুয়ে পড়লাম। কিছুই ভালো লাগছে না। ফুপু এসে অনেকবার ডেকে গেছেন, ফুপাও এসেছিলেন, কিন্তু আমি যাইনি। আজ রিশান ভাইয়ার কথায় বেশ খারাপ লেগেছে। আমি তাকে নিয়ে কোনো বিষয়ে নাক গলাতে পারবো না, আর সে আমার সব বিষয়ে নাক ডুবিয়ে রাখবে। নিজের বেলা 16 আনা, আর আমার বেলা। রাত 1টা বেজে গেছে। দু চোখে ঘুম নেই। এপাশ ওপাশ করছি বারবার। হঠাৎ দরজার ক্যাচ ক্যাচ আওয়াজ শুনতে পেলাম। আমার ঘরে এত রাতে কে আসবে? মনের মাঝে কৌতূহল ভয় দুটাই কাজ করছে। চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাকলাম। কেউ একজন ঘরে প্রবেশ করে আমার বিছানার কাছাকাছি এসে দাঁড়ালো। চোখ ছোট ছোট করে সব পর্যবেক্ষণ করছি আমি, কিন্তু লোকটাকে ভালো করে দেখতে পাচ্ছি না। সে আমার একদম কাছে চলে এলো। এবার আমি আর চোখ বন্ধ করে রাখতে পারলাম না। হঠাৎই চোখ খুলে ফেললাম। চোখ খুলে বসে পড়লাম। সামনের লোকটিকে দেখে আমি হা হয়ে গেলাম। কিছু বলতে যাব এর আগেই আমার মুখে কিছু একটা স্প্রে করে দিলেন সামনের প্রতীয়মান ব্যক্তিটি। আমি মাথা ঘুরিয়ে তার উপরে লুটিয়ে পড়লাম। চোখ খুলে নিজেকে এক বদ্ধ কুটিরে একটা চেয়ারে আবিষ্কার করলাম। চারপাশটা একদম অন্ধকার। মানুষজন এখানে থাকেন বলে মনে হয় না। বেশ পুরনো ঘরটা। পাশে খড়কুটোর আবরণ, একদম ধুলোবালিতে ঘেরা। মনে হচ্ছে এক আস্তা কুড়ে আছি। আমার হাত পা চেয়ারের সাথে খুব শক্ত করে বাঁধা। মাথাটা বেশ ঝিমঝিম করছে। মনে হচ্ছে এখনই পড়ে যাব। চারপাশে ভালো করে দেখে বুঝতে পারলাম আশেপাশে কেউ নেই। আমাকে এখানে কে নিয়ে এসেছে? কেন এনেছে? কালো আবরণে আবৃত ব্যক্তি কে? কে সে? আমার সাথে কি শত্রুতা তার? নানান প্রশ্ন মাথায় আসছে। মাথা নাড়াতে পারছি না কেন তা আমার অজানা। হঠাৎ কেউ একজন ঘরে প্রবেশ করলো। দরজার দিকটায় চেয়ে দেখলাম একদম নিজেকে কালো রঙে ঢেকে রেখেছে সে। কালো রং দিয়ে নিজেকে আবদ্ধ করে রেখেছে সে ঘরের ভিতরে প্রবেশ করে দরজাটা লাগিয়ে দিল। তাকে চিনতে পারছি না। সে আমার পাশে এসে বসলো। কি খবর মেহুলাম্ম? আপনি কি? আমাকে এভাবে ধরে এনেছেন কেন? সে অট্ট হাসিতে ফেটে পড়ল। আমি অবাক হয়ে চেয়ে আছি তার দিকে। কে হতে পারে সে? আমাকে মেহুলাম্ম বলে ডাকছে কেন? তবে কি সে আমার পরিচিত কেউ? কে হতে পারে? মেহুলাম্ম আমাকে চিনতে পারোনি? আপনি কি? আমাকে অনেক অনেক ভালো করে চেনো তুমি। আস্তে আস্তে বুঝতে পারবে আমি কে। আপনি আমাকে ধরে এনেছেন কেন? আমি আপনার কি ক্ষতি করেছি? তুমি আমার কোনো ক্ষতি করো নাই, কিন্তু তোমাকে আমার লাগছে। কেন? সময় হলে বুঝবা। এই ব্যক্তির কথা কিছুই বুঝতে পারছি না আমি। কি বলতে চাচ্ছে সে? কে সে? আমাকে চেনে কিভাবে? আমার সাথে কি সম্পর্ক তার? কেন এনেছে আমাকে? আর কিছু ভাবতে পারছি না। সেই ব্যক্তিটির ফোনে
টুংটাং রিংটং বেজে উঠতেই সে রিসিভ করলো। হ্যাঁ বল, কি বলিস? তুই দাঁড়া, আমি আইতাছি। হারামির একদম খাইয়ে ফেলবো, আমি আইতাছি। কি হলো বুঝতে পারলাম না। এটা বুঝতে পারছি লোকটা প্রচণ্ড রেগে কারোর সাথে কথা বলছিলেন। ফোনটা কেটে দিয়ে সে আমার চুলের মুঠি শক্ত করে ধরলেন। ব্যথায় চোখ মুখ খিচকে নিলাম। কি মনে করছস তুই আমার হাত থেকে বাঁচে যাবি? জীবনেও না। আগে তোর সব কিছু নিজের নামে করি, এরপর মজাটা দেখবি। বলেই চলে গেলেন। আমি কিছুই বুঝতে পারলাম না। কে উনি? আমার সাথে কি সম্পর্ক? আমাকে কেন ধরে এনেছে? কার সাথে কথা বলছেন? আমার সব কিছু নিয়ে নেবেন মানে? আমার খুব ভয় লাগছে এখন। এই লোক আমার সাথে খারাপ কিছু করবে না তো? রিশান ভাই কোথায়? ছোট মা, ফুপা, তারা কোথায়? আমাকে না পেয়ে তাদের কি অবস্থা হয়েছে? নাকি তারাও আমার মতো বন্দি? কিছুই ভাবতে পারছি না। মাথাটা আর কাজ করছে না। কী যে করব ভেবে পাচ্ছি না। কিছুক্ষণ পর সে আবার চলে আসলো। রাগে গজগজ করতে করতে আমার দিকে এগিয়ে এলো। তার হাতে একটা প্যাকেটটা আমার দিকে ছুঁড়ে দিয়ে বলল, তাড়াতাড়ি খেয়ে নে। তারপর আমার কাছে এসে আমার ডান হাতের বাঁধন খুলে দিল। আমার পাশে বসে বলল, যদি পালানোর চেষ্টা করিস না তাহলে জ্যান্ত পুঁতে ফেলবো। আমার হাত থেকে তোর মুক্তি নেই। অনেক প্ল্যান করে অনেক অপেক্ষার পর থেকে বাগিয়ে এনেছি। এবার আমার উদ্দেশ্য পূরণ হবেই। আমি আমার কাছে এই ব্যবহারের কোনো কারণ খুঁজে পাচ্ছি না। সে কেন এমন করছে? এই নে, তাড়াতাড়ি খেয়ে নে। তুই মরে গেলে কিভাবে আমার উদ্দেশ্য পূরণ হবে? বলেই লোকটি হাসতে থাকে। আমি খাবার খেতে অসম্মতি জানালে সে আমার গালে জোরে একটা থাপ্পড় বসিয়ে দেয়। সাথে সাথেই চেয়ারসহ মাটিতে পড়ে যাই আমি। আমি আর এক মুহূর্ত দিতে চাই না আপনাদের। একটা মেয়ে গায়েব 21 ঘন্টা হয়ে গেল, আর আপনি কোনো সন্ধান দিতে পারলেন না। কি করছে আপনার টিম? মিস্টার রেশান, আপনি শান্ত হন। আমরা চেষ্টা করছি তো, আমরা সব জায়গায় বলে দিয়েছি। নো, 1 মিনিটও আপনাদের আমি দিচ্ছি না। অনেক সময় দিয়েছি আপনাদের। আপনারা কিছু করতে পেরেছেন? শান্ত হন প্লিজ। আপনি ওসি সাহেব, আমি শান্ত হতে পারবো না। নিশান বাবা, শান্ত হ। মা, আমার মেঘপুরীর জন্য আমি কিছু করতে পারছি না, আর তুমি বলছো শান্ত হতে? কি করে শান্ত হব আমি? আমার মেঘপুরী ছাড়া আমি শূন্য। ও কোথায় আছে এখনও তা আমার অজানা। আমি পাগল হয়ে যাচ্ছি মা। মেঘপুরীকে আমি খুঁজে বের করব। বলে রিশান থানা থেকে বের হয়ে গেল। তার মা পেছন থেকে বহুবার ডাকলেও সে কর্ণপাত করল না। সে যে তার মেঘপরীর জন্য পাগল হয়ে যাচ্ছে। সকালে ঘুম থেকে উঠে মেঘাকে না পেয়ে তার মাথায় বাজ পড়ল। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও মেঘাকে পায়নি। সে আত্মীয় স্বজন সবার বাসায় দেখছে, কিন্তু তার মেঘপরী কোথাও নেই। পাগল হয়ে যাচ্ছে সে। থানা থেকে বেরিয়ে গাড়িতে চড়তেই ফোনের শব্দ আন্দাজ করতে পায় সে। কিরে, কি খবর? আমি এক্ষুনি আসছি। মেহলাম্মু, কি খবর? আসো নাকি মা বাবার কাছে চলে গেছো? কারো ডাক শুনতেই সামনে তাকালাম। সামনে তাকিয়ে দেখলাম কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। সবার শরীর কালো আবরণে আবৃত। সবাই একদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এদের মধ্যে থেকে একজন আমার কাছে এসে বলল, তোর আশিক তো তোকে পাগলা কুত্তার মতো খুঁজছে। কি করব তার? ওই হারামির খবর আমি নিতাছি, তোরা ওরে দেখ, আমি যাই। কিছুই বুঝতে পারলাম না। এরা কি রিশান ভাইয়ের কথা বলছে? রিশান ভাইয়া আমাকে খুঁজছে? শরীরে একটুও জোর নেই, একদম নেতিয়ে গেছি। বসে থাকার মতো শক্তিও আমার মধ্যে নেই। এরা আমার প্রতি এত নির্দয় হচ্ছে কেন? কি শত্রুতা আমার সাথে? এদের মধ্যে থেকে আরেকজন বলে উঠল, এর আশিক আসার আগে এই কাজটা সেরে ফেলি, কি বলিস? ঠিক বলছিস, আর বসও তো তাই বলে গেল। তো বেবি, এদিকে আসো। এই বলে একজন এসে আমার জামার হাতাটা উঁচু করতে আরেকজন এসে আমার হাতের ইনজেকশন দিয়ে দিল। আমি জোরে জোরে চিৎকার করছি, কিন্তু এরা আমার আওয়াজ কানেই নিচ্ছে না। কিছুক্ষণ বাদে আমি লুটিয়ে পড়লাম। কি যেন কি প্রবেশ করলো আমার শরীরে। মাথা ঘুরিয়ে যাচ্ছে, কেমন যেন লাগছে আমার। তবে কি এখানেই সমাপ্ত আমার জীবন? আমাকে কি মারার প্ল্যান করেছে এরা? চোখ জোড়া বন্ধ হয়ে আসছে। চোখ খুলে রাখা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। এক সময় কাতর হয়ে জ্ঞান হারিয়ে ফেলি। প্রতিদিন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন অন করে রাখুন।
সরি মিস্টার রেশান, আমরা এখনও কোনো সন্ধান পাচ্ছি না। কি বলছেন ওসি সাহেব? এখনো কোনো সন্ধান নেই? কি করলেন আপনারা? সরি মিস্টার রেশান, আমরা আমাদের সবটুকু দিয়ে খুঁজে চলেছি। আই ওয়ান্ট মেঘা অ্যান্ড রাইট নাও। বলেই পাগলের মতো করতে থাকে রিশান। মেঘার দেখা এখনো মেলেনি তার। একদম পাগল হয়ে গেছে সে। কোনো কিছুই ভালো লাগছে না তার। মেঘাহীন সে শূন্য। তাকে শান্ত করতে পারছে না। দুদিনে বাড়িটা একদম শান্ত হয়ে গেছে। সবসময় বাড়িটা মাতিয়ে রাখতো সে। পরিটা কোথায় সে সবার অজানা। কে এমন করছে কিছুই বোঝা যাচ্ছে না। রিশান তো আর বসেই নেই। তার পা দুটো জড়িয়ে নেই তন্ন তন্ন করে খুঁজছে মেঘাকে। মেঘাকে ছাড়া সে তো পাগল হয়ে যাচ্ছে। বাড়িটা শ্মশানে পরিণত হয়েছে। কোথাও টুটা শব্দ নেই। মণি বেগম তো কেঁদেই চলেছে। অন্যান্য আত্মীয়রা এসেছে। সবাই দুশ্চিন্তায় ভুগছে। রিশানের পাগলামিকে আরও বেশি ভয় পাচ্ছে সবাই। ছেলেটা কেমন হয়ে গেছে দুদিনে। এটা কি আদৌ পাগলামি? রিশানের পাগলামি দেখে আতঙ্কে উঠেছে রিয়াজ। রেজওয়ান সাহেব রিশানের বাবা। ছেলেকে দেখে সে বাকরুদ্ধ। মেঘাকে কোথাও পাচ্ছে না। মেঘার সাথে কার শত্রুতা এটাই বুঝতে উঠতে পারছে না সে। বাবা, 2 দিন কেটে গেল, ওকে পাচ্ছি না, আর তুমি বলছো শান্ত হতে? কে বাবা? জ্ঞানটা ফিরতেই নিজেকে আরেকটা অজানা গহীন আরণ্যে আবিষ্কার করলাম। চারদিকে আগাছায় ভরা। মাকড়সার জাল বুনেছে প্রতিটি কোণে। চারিদিকে অর্ধভাঙা দেয়াল, মনে হচ্ছে পুরনো কোনো ধ্বংসস্তূপ। চারপাশটা ভালো করে প্রয়োগ করতে থাকলাম। বেশ পরিচিত মনে হচ্ছে জায়গাটা। এখানে আগে এসেছি মনে হচ্ছে। বাড়িটা একদম নির্জন জায়গায়। মনে হয় না এখানে কেউ থাকে বা থাকতো। একদম ভুতুড়ে বাড়ি মনে হচ্ছে এটাকে। চারপাশে দেয়ালগুলো ভেঙে পড়েছে। মাথাটা প্রচুর ধরে আছে। হাত পা প্রচুর ব্যথা। আমি এই জায়গায় আবার কখন এলাম? কারা আনলো? কি চায় এরা? চারপাশটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম, তখনই শুনতে পেলাম, মেহুলাম্মু কেমন আছো? সেই কণ্ঠস্বর যা আমার মনে বারবার আতঙ্কের সৃষ্টি করে। পিছন ফিরে দেখলাম সেই কালো আবরণের আবৃত ব্যক্তিগুলো এক সারি ধরে দাঁড়িয়ে আছে। তাদের সবাই এক ধরনের পোশাক পরে আছে। কি ভাবছো মেহুলাম্মু? এখানে কিভাবে এলে? আমাকে তোমরা আটকে রেখেছো কেন? কি ক্ষতি করেছি তোমাদের? তুমি কি ক্ষতি করেছো তা সময় হলেই বুঝবে। আমাকে ছেড়ে দাও না প্লিজ। সময় হলেই পাবে। এরপর সে আমার নিকট একটা প্যাকেট দিয়ে বলল, তাড়াতাড়ি খেয়ে নাও, না হলে কি করব আমি নিজেই জানি না। প্লিজ আমাকে ছেড়ে দাও। কি চাও তোমরা? আমরা তোমাকে চাই, সময় হলেই বুঝবে। খেয়ে নে। না, আমি খাবো না। প্রতীয়মান ব্যক্তিটি প্রচণ্ড রেগে এক গর্জন দিয়ে উঠলেন। খাবি না? তুই খাবি তো 14 গোষ্ঠী খাবে। বলেই আমার চুলের মুঠি ধরে গালে একটা চড় লাগিয়ে দিল। এক বিধ্বস্ত ধ্বংসস্তূপে পৌঁছেছে রিশান। আস্তে আস্তে পা ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সে। সামনে এক ছোট কুটির, তার দৃষ্টির বাইরে নয়। সামনে এগোতে এগোতে শুনতে পেল কারো কণ্ঠধ্বনি। কিরে, কাজটা হয়েছে? মানে তাড়াতাড়ি কর, ও শালা আসলে কি করবি? রিশান তাদের কথাগুলো শুনে ধীরে ধীরে ঘরে প্রবেশ করলো। তাদের কথোপকথন চলাকালীন সময় সে প্রবেশ করলো। কেউ খেয়াল করলো না। ভিতরে প্রবেশ করে রিশানের চোখ দুটো মেঘাকে খুঁজতে লাগলো, কিন্তু নেই। হঠাৎ তার পায়ের সাথে কিছু একটা লাগতে জোরে শব্দ হয়। লোক দুটো শব্দ শুনতেই পিছনে ফিরে তাকায়। তারা রিশানের দিকে বন্দুক তাক করে। কে তুই? মেঘা কোথায়? মেঘা? তুই কে? মেঘার কাছে কি? তাড়াতাড়ি বলে ফেল, মেঘা কোথায়, না হলে কিন্তু তোদের রক্ষা নেই। যা মন চায় কর, কিন্তু তুই জানতে পারবি না মেঘা কোথায়। তাকে কি কখনো খুঁজে পাবে না। বলেই তারা হাসতে লাগলো। রিশান একজনের কলার চেপে ধরলো। আরেকজন তা দেখে বন্দুকের নল তার মাথার দিকে তাক করলো। রিশান আস্তে সরে আসে। তোকে দিয়ে কোনো কাজ নেই আমাদের। তারপর তুই যেহেতু নিচ থেকে এসেছিস, তাহলে পুরনো হিসেবটা তোর থেকে উসুল করেই নেই। আমি বলছি মেঘা কোথায়? ওর কিছু হলে তোদের আমি জ্যান্ত পুঁতে ফেলবো। আচ্ছা দেখা যাক, তোদেরকে আমি চিবিয়ে খাবো। কর শালা। তোদের আমি ছাড়বো না, কুত্তার বাচ্চা। আমার সাথে এত শত্রুতা কার? আমাকে এখানে আটকে রেখেছে কেন? কি চাচ্ছে এরা? কি ক্ষতি করেছি এদের? আমার সাথে এমন নির্দয় ব্যবহার কেন করছে এরা? আর এটা আমাকে কোথায় নিয়ে এসেছে? এই অন্ধকার কুঠুরিতে কেন? আমি কি এখানে আগে এসেছি? এমন লাগছে কেন? নানান প্রশ্ন মাথায় আসছে। এসব ভাবতে ভাবতে
যখন বিভোর আমি, তখনই কোথা থেকে একজন রাগে গজগজ করতে করতে এসে আমার গালে ঠাস করে এক চড় লাগিয়ে দিলেন। তার হঠাৎ চড়ে তাল সামলাতে না পেরে আমি মুখ থুবড়ে মাটিতে পড়ে গেলাম। আমার নাক দিয়ে রক্ত ঝরছে, সেদিকে কোনো খেয়াল নেই ব্যক্তিটির। আমি পড়ে গেলে সে আমার চুলের মুঠি ধরে আমাকে টেনে তুলে, এরপর দেয়ালের সাথে আমার মুখ চেপে ধরে। তুই কি মনে করছস তোর আশিক তোর এখান থেকে নিয়ে যাইব? কখনো না, একদম মাটিতে পুইতে ফেলমু শালারে। লোকটি তৎক্ষণাৎ আমাকে ছেড়ে দিলেন। কি কস, আয় আমার লগে। বলেই দুজনে চলে গেলেন। আমি মাটিতে বসে পড়লাম। খুব করে কান্না পাচ্ছে, শরীরে জোর নেই একদম, ক্লান্ত আমি। এদের সাথে যুদ্ধ করা আমার পক্ষে অসম্ভব। নিজেকে কেমন যেন মাটির পুতুল মনে হচ্ছে। চোখ দুটো খুলে রাখতে পারছি না, বন্ধ হয়ে আসছে। কিন্তু সেই নরক পশুর দল আবার চলে আসলো। এসেই একজন আমাকে টেনে তুলল, আরেকজন এসে আমার হাতে ইঞ্জেকশন দিয়ে দিল। চিৎকার করে উঠলাম। আমার ভাগ্যে কি আছে কে জানে। ইঞ্জেকশন দিচ্ছে কেন আমাকে? কি আছে এতে? এটা দিলে আমার শরীর এত কাঁপিয়ে যায় কেন? এমন করছে কেন এরা? হয়তো জীবনের সমাপ্তির দিকে চলে এসেছি আমি। রিশান ভাইয়ার কথা খুব করে মনে পড়ছে। আমি একটু ব্যথা লাগলেই ভাইয়া অস্থির হয়ে পড়েন। আমাকে ছাড়া সে কেমন আছে? সে কোথায়? হয়তো আমাকে খুঁজছেন তিনি। হবে কি তার সাথে শেষ দেখা? বলতে পারবো জমানো কথাগুলো? মাত্র একটা বার তাকে দেখতে খুব ইচ্ছে হচ্ছে। তাকে দেখার জন্য ব্যাকুল হয়ে উঠেছি আমি। কিন্তু আমার তো কিছু করার ক্ষমতা নেই। মাথা ধরে গেছে, হাত পা কাঁপাকাঁপি শুরু করছে। বারবার ইচ্ছে হচ্ছে তার কোলে মাথা রেখে বলি, ভাইয়া আমি তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। জ্ঞান ফিরলে চোখ খুলে নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। নিজেকে হাসপাতালে দেখে অনেক অবাক হলাম। আবার এখানে কিভাবে আসলাম? পাশে তাকিয়ে দেখলাম রিশান ভাইয়া। ভাইয়া আমার এক হাত আঁকড়ে ধরে বসে আছেন। তার অবস্থা একেবারে নাজেহাল। নিজের একদম 12টা বাজিয়েছেন। আর ছোটো মা আর চাচি একটু দূরে দাঁড়িয়ে আছেন। আমাকে চোখ খুলতে দেখে রিশান ভাইয়া ডাক্তারকে ডাকা শুরু করে দিলেন। ডাক্তারকে বারবার ডাকছেন তিনি। এরপর আমাকে বললেন, মেঘপুরি কেমন লাগছে এখন? আমি আস্তে করে বললাম, ভালো। ছোটো মা আর চাচি এগিয়ে এলেন, আমাকে শোয়ার থেকে বসিয়ে দিলেন। শরীরটা কেমন যেন লাগছে। ডাক্তার চলে আসলো, আমাকে বলল। রিশান ভাইয়া ডাক্তারের সাথে বেরিয়ে গেলেন। ফুপু এসে আমাকে জড়িয়ে ধরেই কান্না শুরু করে দিলেন। কি হয়েছে, কাঁদছো কেন তুমি? তুই ঠিক আছিস মা? হ্যাঁ ছোটো মা, এই দেখো আমি একদম ঠিক আছি, আমার কিছু হয়নি। ছোটো মা থাকতে আমার কি কিছু হতে পারে? অনেক কষ্ট হয়েছে তোর, তাই না? না ছোটো মা, আমার একটুও কষ্ট হয়নি। আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। চাচি বললেন, আমাদের সন্দেহ যদি সত্য হয় তাহলে সেই পিচাসগুলোর রক্ষা নেই। মেঘা, তুই দেখলে কাউকে চিনতে পারবি? না চাচি, সবাই কালো পোশাক পরে আসতো। ওদেরকে পেলে রিসান তো জ্যান্ত পুঁতে ফেলবে। একটুর জন্য পালিয়ে গেছে শয়তানের দলগুলো। আর যদি রিসানের হাতে পড়তো তাহলে রক্ষা ছিল না। ছেলেটা পাগল হয়ে গেছে রে, জানিস? তোকে ছাড়া আমার ছেলেটা এক মুহূর্ত ভালো নেই। তোকে না পেয়ে ও কেমন যেন হয়ে গেছে। খাওয়ার নেই, পড়া নেই, শুধু তোকে খুঁজেছে। 2 দিনে কি হাল করেছে নিজের দেখেছিস? কখন ওর মেঘপরীকে পাবে? ছেলেটা পাগল হয়ে গেছে রে, জানিস? তোকে ছাড়া আমার ছেলেটা এক মুহূর্ত ভালো নেই। তোকে না পেয়ে ও কেমন যেন হয়ে গেছে। খাওয়ার নেই, পড়া নেই, শুধু তোকে খুঁজেছে। 2 দিনে কি হাল করেছে নিজের দেখেছিস? কখন ওর মেঘপরীকে পাবে তার জন্য পাগল হয়ে গেছে ও। পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছে, সব তন্ন তন্ন করে খুঁজেছে তোকে। ছেলেটা আমার একদম একটা পাগল। ফুপুর কথা শুনে আমি অবাক। রিশান ভাইয়া এমন করেছে? জি বলুন ডাক্তার, কি বলছেন ডাক্তার? ডাক্তার, মেঘার কিছু হবে না তো? ভয়ের কারণ নেই, ঠিকমতো ট্রিটমেন্ট নিলে সুস্থ হয়ে যাবে। বেশি বেশি খেয়াল রাখতে হবে। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া, আমরা আমাদের মেয়েকে ফিরে পেয়েছি। মামনি, আমার মামনিটা আর কিচ্ছু হবে না তোর। আমি ছোট মায়ের কোলে মাথা রাখলাম।
আবিদ ভাইয়া, লিসা, ফুপা আর চাচা চলে এলেন। আঙ্কেল, আমি ঠিক আছি। লিসা এসে আমার কাছে বসলো, আমাকে জড়িয়ে ধরে বলল, আমি ঠিক আছি তোরে। আবিদ ভাইয়া বললেন, চাচি বললেন, আমিই যাচ্ছি, তোমাদের কারো যাওয়া লাগবে না। বলতে বলতে রিশান ভাইয়া চলে এলেন। ভাইয়ার মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেছে, কেমন যেন শুকিয়ে গেছে উনি, চোখ দুটো লাল হয়ে আছে। ভাইয়া আমার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছেন, আমিও তার পানে চেয়ে। নিজের কি হাল করেছেন তিনি, এমন কেউ করে? তোরা কথা বল, আমরা বাইরে যাচ্ছি। ছোট মা বললেন। তার কথা শুনে হাঁ হয়ে গেলাম, আবার বেশ লজ্জা লাগছে। আবিদ ভাইয়া বললেন, এবার তোমার পাগলকে সামাল দাও, না হলে পাগলা গারদে পাঠাতে হবে বেচারা। লিসা আমার কানে কানে বলল। সবাই মিটিমিটি হাসছে আর প্রস্থান করছে। সবাই চলে গেলে রিশান ভাইয়া এসে আমার পাশে বসলেন। এখন কেমন লাগছে? ভালো, কিন্তু মাথাটা ঝিমঝিম করছে। দেখি। ভাইয়া আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। তার কোমল হাতের স্পর্শে মনে এক প্রকার শিহরণ জাগছে। এই কেমন অনুভূতি! তিনি পাশে থাকলে এত ভালো লাগে কেন? তাকে কি ভালোবেসে ফেলেছি? ভাইয়া, ওরা কারা ছিল? জানি না। আমাকে কেন কিডন্যাপ করেছে? আমার সাথে কি শত্রুতা তাদের? ভাইয়া এবার আমার মাথা থেকে হাত সরিয়ে নিলেন, আমার দুগালে হাত রেখে কপালে চুমু খেলেন। তার আকস্মিক কাণ্ডে আমি হতবাক। তারপর বললেন, জানি না তারা কি চায়, তবে এতটুকু জানি আমার মেঘপুরীকে আমার কাছ থেকে নেওয়া অসম্ভব। আমি বেঁচে থাকতে আমার মেঘপুরীর কিছু হবে না, আর আমি হতেও দিব না। সে যেই হোক আমার হাতে পড়বেই। আমার কলিজায় হাত দিয়েছে, এত সহজে কি তাদের ছেড়ে দেই আমি? এখন চুপচাপ বিশ্রাম নে, কোনো চিন্তা করবি না, আর একটা কথাও না। ভাইয়ার কথা শুনে হাঁ হয়ে গেলাম। ভাইয়া কি আমাকে সত্যি ভালোবাসেন? আমি তো তাকে ভালোবেসে ফেলেছি। রিশান ভাইয়াকে ছাড়া আমার থাকা অসম্ভব, এটা খুব ভালো করেই বুঝতে পারছি। আমরা দুজনেই নীরব, কেউ কোনো কথা বলছি না। হঠাৎ সে আমার হাতটা ধরল, তারপর বলল। আমি বললাম, মেঘপুরী। হঠাৎ ভাইয়ার এই কথা আমার বোধগম্য হলো না। কি বলতে চাচ্ছেন উনি? মানে ভাইয়া কি বলছো? আমি আমার দায়িত্ব পালন করতে পারলাম না, আমি তোকে রক্ষা করতে পারলাম না। আমি তো মামনিকে কথা দিয়েছিলাম তোর উপর কারো আসর পড়তে দিব না, কিন্তু আমি আমার কথা রাখতে পারলাম না। আমার জন্য তোর সাথে এমন হলো। আমি যদি আরও কেয়ারফুল হতাম তাহলে কখনই তোর কিছু হতো না রে। ভাইয়া কি বলছে এগুলো? দায়িত্ব? ভাইয়া তার দায়িত্ববোধ থেকে করেছে এগুলো? তবে কি আমার ধারণা মিথ্যা? ভাইয়া আমাকে ভালোবাসে না, আমি তার দায়িত্ববোধ? হাসপাতাল থেকে এসেছি 1 সপ্তাহ হয়ে গেছে। এখন আমি পুরোপুরি সুস্থ। রিশান ভাইয়া পুরোটা সময় আমার সাথে ছিল, এক মুহূর্তের জন্য চোখের আড়াল করেনি আমাকে। প্রতিটি ক্ষণেই আমার সাথে ছিলেন। বাড়িতে সিকিউরিটি বাড়িয়ে দেওয়া হয়েছে। আমাকে একা কোথাও যাওয়া তো একেবারেই নিষেধ। ভাইয়া স্পষ্ট বলে দিয়েছেন, বাড়ি থেকে বের হলে পা ভেঙে দিবেন। ভাইয়ার প্রতিটি কাজই আমাকে অবাক করে। রিশান ভাইয়া আমার প্রতি অনেক বেশি কেয়ারফুল হয়ে গেছেন। সামনে ভাইয়ার ফাইনাল পরীক্ষা, কিন্তু তাতে তার কোনো মনোযোগ নেই। আমাকে নিয়েই ব্যস্ত তিনি। আমার প্রতি এত ব্যস্ত কেন উনি? এটা ভালোবাসা নাকি তার সেই দায়িত্ববোধ? না, আর ভালো লাগছে না। আজ ভাইয়াকে উত্তর দিতেই হবে। তিনি কি আমাকে ভালোবাসেন? রিশান ভাইয়া, আমি তোমাকে ভালোবাসি। সত্যি আমি তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। তোমাকে ছাড়া থাকা আমার পক্ষে অসম্ভব। আমি তোমাকে ভালোবাসি রিশান ভাইয়া। তুমি আমাকে ভালোবাসো? ধুর, হচ্ছে না। কখন থেকে ট্রাই করছি, বাট একটা বারও হচ্ছে না। ভাইয়াকে আজ বলে দিবই। ভাইয়ার ঘরের সামনে ঘুরঘুর করছি। ভাইয়া কি ঘরে আছেন? আস্তে আস্তে সামনে এগিয়ে ভিতরে উকি দিয়ে দেখছি, কিন্তু তাকে দেখতে পাচ্ছি না। হঠাৎ নিচের কোমরে কারো স্পর্শ টের পেয়ে পিছনে ফিরে তাকালাম। রিশান ভাইয়া? কি দেখছিলি? কাকে খুঁজছিস? আমি যেন কথা বলতে পারছি না। ভাইয়া আমার একদম নিকটে, আমার কোমরে হাত রেখে দাঁড়িয়ে আছেন। আমার উত্তর না পেয়ে তিনি বললেন, কি রে, বলছিস না? আমি তো জমে বরফ। ভাইয়া মিটিমিটি হাসছে, আমার কানের কাছে ফিসফিসিয়ে বললেন, কি রে, কিছু তো বল। কি বলতে চাইছিলি যেন? আবার বলতো। তবে কি ভাইয়া আমার কথাগুলো শুনছিলেন?
আমি বিস্ফোরিত নয়নে চেয়ে আছি তার পানে। সে তো দেখে হাসছে। আমি কিছু বলতে নিব এর আগেই শুনতে পেলাম, রিশান, হোয়াট আর ইউ ডুইং? প্রতিদিন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন অন করে রাখুন। তবে কি ভাইয়া আমার কথাগুলো শুনছিলেন? আমি বিস্ফোরিত নয়নে চেয়ে আছি তার পানে। সে তা দেখে হাসছে। আমি কিছু বলতে নিব এর আগেই শুনতে পেলাম, রিশান, হোয়াট আর ইউ ডুইং? কারো শব্দ পেতেই ভাইয়া আমার থেকে দূরে সরে দাঁড়ালেন। তিনি নিজেকে সংযত করে নিলেন। সামনে তাকিয়ে দেখলাম তাহিয়া আপু, রিশান ভাইয়ার চাচাতো বোন উনি। রিশান ভাইয়া থেকে বয়সে 2 বছরের বড়। আপু তার হাজবেন্ড আর ছোট মেয়ে তানহার সাথে লন্ডনে থাকেন। আপু এভাবে দেখেছেন আমাকে, লজ্জায় আমার নাক কাটা যাচ্ছে। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম, কিছু বলতে পারছি না। রিশান ভাইয়া পাশেই দাঁড়িয়ে আছেন। ভাইয়া বললেন, আপু তুই কখন এলি? বিদিতে আসলি কবে? তুই তোতলাচ্ছিস কেন? ব্যাপারটা কি? আমি তো লজ্জায় লাল নীল বেগুনি হয়ে যাচ্ছি। কি ভাবছে আপু? আমি তোতলাবো কেন? কি আবার ব্যাপার? আচ্ছা তাই নাকি? যা তোকে বিশ্বাস করলাম। তা কি করছিলি? এই মানে কিছু না, এই তো এভাবেই। কি আর বলা লাগবে না, আমি কোচি খুকি না, বুঝলি? বাদ দে তো, কখন এলি? ভাইয়া, তাহনা, চাচা চাচি ওনারা কোথায়? বলছি সবাই নিচে আছে। এই তো গতকাল এলাম, এসেই শুনলাম মেঘা নাকি অসুস্থ, তাই আজই চলে এলাম। তো মেঘার ট্রিটমেন্ট করছিলি নাকি এখানে? আপুর কথা শুনে আমি তো লজ্জায় মরে যাচ্ছি। উনি আমাকে লজ্জা দেওয়ার জন্যই হয়তো এগুলো বলছে। রিশান ভাইয়া বারবার মাথা চুলকাচ্ছে। আপু মিটিমিটি হাসছেন। তা এটা কি ট্রিটমেন্ট তা জানতে পারি? আমি আসছি, তোরা কথা বল, বলেই রিশান ভাইয়া চলে গেলেন। আমি হাঁ হয়ে তাকিয়ে থাকলাম। আপু এবার আমার কাছে এগিয়ে এলেন। নয়া নয়া প্রীতি, তাই না ভাবি? আমি কি বলবো ভেবে পাচ্ছি না। এতটুকু খুব ভালো করে জানি এখন আপুর থেকে আমার রক্ষা নেই। আপু হঠাৎ হেসে দিয়ে বললেন, থাক আর লজ্জা পেতে হবে না, শুধু বলো কবে থেকে? কি আপু? এই যে কবে থেকে প্রেমালাপ শুরু। বলো। আপু তেমন কিছু না। তাই নাকি? আপু হেসে দিয়ে বললেন, তা শরীর কেমন আছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো। এখন তুমি? আলহামদুলিল্লাহ ভালো। হঠাৎ করেই তানহা এসে আমার কোলে বসে পড়ল। তার পেছনে পেছনে রিশান ভাইয়াও এসেছেন। তানহা এসে আমার কোলে বসে আমার গলা জড়িয়ে ধরল। ভাইয়া এসে চোখ বড় বড় করে তাকিয়ে আছেন, সাথে তানিয়া আপু। বাব্বা, আমি এতক্ষণ ধরে ঘুরলাম, আমার কাছে আসলো না যে? বালে, আমার মেঘা অতদির কাতে এটেছি, তোমার কাতে পলে যাব। বলেই তানহা আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। আমিও ওকে জড়িয়ে ধরলাম। বেচারা রিশান ভাইয়া ঠোঁট উল্টে দাঁড়িয়ে রয়েছেন। কি হলো বুঝতে পারছেন না। তাহিয়া আপু বললেন, এখন আর তোমার আন্টি নেই, এখন থেকে তুমি মামুনি বলে ডাকবে, কেমন? মামুনি, বাহ। বলেই তানহা হাত তালি দিতে থাকলো। আমি চোখ বড় বড় করে তাকিয়ে আছি। রিশান ভাইয়া মুচকি মুচকি হাসছে। আপু তো আমার অবস্থা দেখে হো হো করে হেসেই দিয়েছেন। রিশান ভাইয়া আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছেন। তা দেখে তো আমার গা জ্বলে যাচ্ছে। আপুও হাসছেন। আমি চুপ করে বসে থাকলাম। সন্ধ্যা হয়ে গিয়েছে। পশ্চিম আকাশে সূর্যটা ঢলে পড়েছে। আকাশের কোণে স্পষ্ট লালিমা দেখা যাচ্ছে। গোধূলি বেলায় এক অন্যরকম আলোড়ন সৃষ্টি করেছে। আমি আর তানহা গার্ডেনে বসে আছি। তানহা আমার সাথে একটা দুইটা কথা বলছে। ভারী মিষ্টি মেয়ে তানহা। বয়স এখন মাত্র 4, কিন্তু 4 বছর হলেও বেশ বুদ্ধিমতী সে। কথা বলার আগেই উত্তর তার কাছে রেডি থাকে। তানহা স্কুলে ভর্তি হয়ে মামুনি। মামুনি বলছো যে? মা তো বললো তাই বলতে। ওর কথা শুনে আমি মুচকি হাসলাম, কিন্তু কারো কণ্ঠে থমকে গেলাম। তানহা, কি করছো মামুনির সাথে? ফাহাদ ভাইয়া। কেন, তুই শুনতে পাসনি? কানে কালা হলি কবে? কোথা থেকে হুট করে এসেই রিশান ভাইয়া উক্ত বাণী আমার উদ্দেশ্যে উচ্চারণ করলেন। এরপর আমার সামনে এসে কিঞ্চিৎ ভ্রু কুচকিয়ে নিজের বুকে হাত গুজে দাঁড়িয়ে পড়লেন। আমি কি বলবো বুঝতে পারছি না। এরা আজ হঠাৎ এমন করছে কেন? ফাহাদ ভাইয়া হেসে বল, শালা বাবু, এমন করতে নেই, বেশি হার্ড হলে কেঁদে দিবে, পরে কিন্তু তোমারই লস, কপাল তোমারই পড়বে।
কিছুই বুঝতে পারছি না এরা আসলে কি বলতে চাচ্ছে। তোমরা কি বলছো আমাকে একটু বলবে প্লিজ? আমি কিছু বুঝতে পারছি না। এবার রিশান ভাইয়া আমার সন্নিকটে এসে বললেন, তুই কি বড় হসনি মেঘা? বয়স তো কম হলো না, এরপরও কথায় কথায় বুঝিস না করিস কেন? গাদি একটা। আমি কিছু না বলে মুখ ফুলিয়ে তানহাকে কোলে নিয়ে চলে আসলাম। রিশান ভাইয়া মুখটা মলিন করে আমার দিকে চেয়ে আছেন। ফাহাদ ভাইয়া হাসছে। শালাবাবু, আগেই বলছিলাম বেশি কঠিন হইও না, তাহলে তোমারই লস। দেখলে তো এখন কথাও বলে না। কেন কেন? আস্তে আস্তে বলবে। আমি আবার 5 বছরে সব বুঝে গেছি, তাই একটু এক্সপিরিয়েন্স আছে আর কি। মেঘপরি, তুই যখন রাগ করিস তোর মুখটা লাল টমেটোর মতো ফুলে যায়, একদম বাচ্চাদের মতো লাগে তোকে। ও কি বলছি আমি, তুই একটা বাচ্চাই, আমার ছোট মেঘপরি। আমার মনে তো তোর নামই লেখা, নিজের অজান্তে কখন লিখে ফেলেছি কে জানে। রুমে এসে মুখ ফুলিয়ে বসে আছি। ভাইয়া কি আমার সাথে সুন্দর করে কথা বলতে পারে না? আমার সাথে একটু হলেও মিষ্টি করে কথা বলতে পারে না? কি এমন ক্ষতি হয় আমার সাথে সুন্দর করে কথা বলতে? সে কি বোঝে না আমাকে? আস্ত শয়তানের হাড্ডি একটা। কি মনে করে নিজেকে সে? আর কথা বলবো না তার সাথে। ঝাড়ি ছাড়া তো আমার সাথে কথাই বলতে পারে না। খুব রাগ হচ্ছে তার উপরে। বেলকুনিতে গিয়ে চারপাশটা দেখতে লাগলাম। যখনই মন খারাপ হয় তখনই এই নিস্তব্ধ প্রকৃতির অপার সৌন্দর্য নীরবে অনুভব করি। মন তখন নিজে নিজেই ভালো হয়ে ওঠে। আমি বাহিরে তাকিয়ে আছি, সেই মুহূর্তে নিজের কাছে আরেক সত্তা আবিষ্কার করলাম, একদম আমার সাথে মিশে দাঁড়িয়ে আছে। তাকে চিনতে আমার আর কষ্ট হলো না, চুপ করেই দাঁড়িয়ে থাকলাম। আজ যাই হোক, একটা শাস্তি তো দিব। আজ একটুও কথা বলবো না তার সাথে। সে যাই করুক, দেখুক কেমন লাগে। আমি নিশ্চুপ। আই এম রিয়েলি সরি। কথা বল না। নিশ্চুপ। কথা বলবি না? এখন চুপ করে আসিস যে। নিশ্চুপ। হঠাৎ করেই ভাইয়া আমাকে কোলে তুলে নিলেন। আমি তো আকাশ থেকে পড়লাম। ভাইয়া আমাকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন। আমি আর চুপ থাকতে পারলাম না। ভাইয়া ছাড়ো, সবাই দেখবে। কথা বলবি না? এখন চুপ করে আসিস যে। দেখুক না, আর এমনি তো আর মাত্র কয়েকটা দিনই আছে, এরপর তো আর কোনো বাধা নেই। মানে কি বলছো তুমি? ভাইয়া প্লিজ ছাড়ো, কোথায় নিয়ে যাচ্ছ? কেউ দেখবে তো। বলেই আমি লাফালাফি শুরু করে দিলাম। ভাইয়া এবার থেমে গেলেন আর ধমক দিয়ে বললেন, মেঘা, যদি আর লাফালাফি করিস একদম কোল থেকে ফেলে দেব। আমি লাফালাফি বন্ধ করে দিলাম। ভাইয়া আমাকে ছাদে নিয়ে গেলেন। ছাদে নিয়ে আমাকে কোল থেকে নামিয়ে দিলেন। আমি তো অবাক হয়ে সামনে তাকিয়ে আছি। এটা কি রিশান ভাইয়া? এগুলো কি সত্যি ভাইয়ার কাজ? ছাদটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। চারদিকে বিভিন্ন ফুলের গাছ, ফুলের সুবাসে ভরে উঠেছে চারপাশ। সামনে দাঁড়িয়ে আছে চাচা, চাচি, লিসা, আবিদ ভাইয়া, ছোটো মা, ফুপা, ফাহাদ ভাইয়া, তাহিয়া আপু, রিশান ভাইয়া, চাচা চাচি সহ চেনা অচেনা অনেকেই। সকলে একসাথে বলে উঠল, হ্যাপি বার্থডে মেঘা। আমি হাঁ করে তাকিয়ে থাকলাম। আজকে আমার জন্মদিন, আর আমি নিজেই ভুলে গেছি। আমি ঠোঁট উল্টে রিশান ভাইয়ার দিকে তাকিয়ে থাকলাম। ভাইয়া হেসে আমার নাক টেনে দিয়ে বললেন, হ্যাপি বার্থডে মেঘপরি, এবার কেকটা কাট। আমি বেশ অবাক হচ্ছি। ভাইয়া এসব কখন করলো? এত অ্যারেঞ্জমেন্ট কখন হলো? রুহিটাও এসেছে এখানে? রুহির দিকে এভাবে তাকাচ্ছিস কেন? বিকেলে এসেছি, তুই তখন গার্ডেনে ছিলি। ঈশান ভাই স্পষ্ট বলে দিয়েছেন যাতে তুই কিছু না জানিস, তোকে সারপ্রাইজ দিতে। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ভাইয়া আসলেই কেমন আছিস আপু? লিসা, আমি ভালো আছি, তুই? এই তো ভালো। তা কেমন কাটছে দিন? ভালোই তো। এভাবে বলছিস কেন? কি হয়েছে? কিছু না ভাবি। ভাবি? ভাবি বলছিস কেন? ও সরি, ভুলে। লিসা এবার আমাকে এড়িয়ে রুহির সাথে গল্প করতে বসে গেল। কিন্তু আমার মাথায় তো একটা কথাই ঘুরপাক খাচ্ছে। কি বলতে চাচ্ছিল ও? আমি এক কোণে একটা চেয়ারে বসে আছি। আমার চোখ দুটো রিশান ভাইয়াকে খুঁজছে।
হঠাৎ কোথায় হারিয়ে গেলেন তিনি? দেখতে পেলাম তিনি ছাদের দরজা দিয়ে ভিতরে প্রবেশ করছেন। আমার দিকেই দৃষ্টি নিবদ্ধ। আমার মনমরা হয়ে বসে আছি। আমার দিকে তাকিয়ে কিঞ্চিত ভ্রু কুঁচকিয়ে সে এসে আমার পাশে বসে পড়ল। কি হয়েছে, মন খারাপ কেন? দেখ, ভালো করে বলছি, বলে দে। ভাইয়া, তোমরা কি আমার কাছ থেকে কিছু লুকাতে চাচ্ছ? ভাইয়া আমার দিকে চেয়ে আছেন। হঠাৎ এই প্রশ্নের জন্য হয়তো উনি মোটেও প্রস্তুত ছিলেন না। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর তিনি বললেন, হ্যাঁ, একটা কথা তোকে বলা হয়নি, আর এখন আমি বলতে চাচ্ছি না, সময় হলেই জানতে পারবি। এসব নিয়ে মাথা গামাস না এখন। কি কথা ভাইয়া? ভাইয়া হেসে বললেন, সেটা সময় আসলে বুঝতে পারবি। আজ অনেক দিন পর ভার্সিটিতে আসলাম। সেই ঘটনার পর আজ প্রথম। ক্যাম্পাসে পা রাখতেই নিহা আপু দৌড়ে আসলেন। এসেই ভাইয়াকে জড়িয়ে ধরে নাটক শুরু করে দিল। ভাইয়ের সাথে আঠার মতো লেগে আছে এই মেয়েটা। একেবারেই অসহ্য একটা মেয়ে। এই মেয়ের মতো নির্লজ্জ দুইটা দেখিনি আমি। তার ন্যাকামি আর সইছে না। ভাইয়ের দিকে তাকালাম। তিনিও হয়তো এই ঘটনার জন্য প্রস্তুত ছিলেন না। আমি রাগে গজগজ করতে করতে ক্লাসরুমের দিকে পা বাড়ালাম। পিছন থেকে ভাইয়া ডাকছে, মেঘা শোন। ভাইয়ার কথার কোনো পাত্তা না দিয়ে ক্লাসের দিকে চলে গেলাম। ভাইয়া অনেকবার ডেকেছে, আমি পিছনে ফিরে একবারও তাকাইনি। মনে মনে অভিমানের পাহাড় করছি। সে কি আমায় বোঝে না? আমার অনুভূতিগুলো যে বদলে গেছে, আমার পথ চলা যায় তাকে ঘিরে, এটা কি একটুও বোঝে না সে? আমি যে তাকে ছাড়া থাকতে পারবো না, তাহলে এমন কেন? পিছন থেকে বারবার মেঘাকে ডেকে চলেছে রিশান, কিন্তু মেঘা কি তা কানে নেয়? সে মুখ ফুলিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। রিশান খুব ভালো করেই বুঝতে পারছে তার মেঘপরি তার উপর এগিয়ে গেছে। তার মেঘপরি কি তাকে ভালোবাসা শুরু করে দিল? ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল তার। মেঘার পিছু পিছু যেতে নিল সে, কিন্তু হঠাৎ তার ফোনটা বেজে উঠল। সে ধমকে আননোন নাম্বার থেকে ফোন এসে। হ্যালো, কে বলছেন? আমাকে চিনবা না বাবা? একরাম। জি বলুন, কার কাছে ফোন করেছেন? অনেক কিছু কর আছে বাবা। মেঘা আমার, কিন্তু সামনে অনেক বিপদ। কি বলছেন আপনি? কি বলছেন আপনি? কে আপনি? আমি মেঘাগো বাড়ির পুরান চাকর। মেঘাগো বাড়িতে কাজ করতাম, কিন্তু সাহেব মারা যাওয়ার পর ওন থেকে আয়া পড়ছিলাম। আপনি এখন কোথায়? আমি এখন আসি মেঘাগো বাড়ি থেকে একটু পিছনে। আচ্ছা, আমি আসছি। মেঘার বিপদ? কি বলছে সে? ক্লাসে এসে বসলাম, একদমই ভালো লাগছে না। হঠাৎ রুহি কোথা থেকে এসে আমার পাশে বসে পড়ল। কি রে, কি হয়েছে? না কিছু না। মন খারাপ? রুহি, আমি রিশান ভাইকে ভালোবাসি। কিছু না ভেবেই একদমই বলে দিলাম আমি। রুহি আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। তুই রিশান ভাইয়াকে ভালোবাসিস? আগে বললি না তো। ভাইয়া জানে? জানি না, আমি তাকে ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। আমি তাকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু 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 কি? ভাইয়া কি আমাকে ভালোবাসে? রুহি আমার মুখ ওর দিকে ফিরিয়ে দিয়ে বলল, মেঘাকে ভালোবাসবে না এটা ইম্পসিবল। তোর মতো একটা মিষ্টি মেয়েকে কেউ কখনো না পছন্দ করে থাকতে পারবে না। দেখবি ভাইয়াও তোকে ভালোবাসে। আর জানিস, যখন তোকে পাওয়া যাচ্ছিল না, ভাইয়া তো পাগল হয়ে গেছিল। আই থিঙ্ক ভাইয়াও তোকে আগে থেকেই ভালোবাসে। রুহির কথা শুনে ভাবনার জগতে ডুবে গেলাম। ভাইয়া কি আমাকে ভালোবাসে? ক্লাস শেষে বাড়ি ফেরার সময় হয়ে এসেছে, কিন্তু রিশান ভাইয়াকে দেখছি না। তিনি কোথায়? ভার্সিটিতে নেই। ভাইয়াকে খুঁজে খুঁজে ক্লান্ত। পুরো ভার্সিটিতে দেখেছি, কিন্তু ভাইয়া নেই। মন খারাপ করে একাই বাসায় ফিরে আসলাম। বাসায় আসতেই খেয়াল হলো ছোট মায়ের মলিন মুখটা। ছোট মা মুখ মলিন করে রেখেছে। কি হয়েছে ওনার? বাড়িতে প্রবেশ করে দেখতে পেলাম নীরব ভাইয়া, সাথে তার বাবা মা সবাই সোফায় বসে আছেন। ফুফা তাদের সাথে টুকিটাকি কথা বলছেন। ছোট মা, ওনারা কেন এসেছেন? ছোট মা হালকা হাসির ভান করে বললেন, হ্যাঁ মা। বলেই ছোট মা চলে গেলেন। আমি কি করব বুঝতে পারছি না। আমি রিশান ভাইয়াকে ভালোবাসি, আমি তো তাকেই চাই। ভাইয়া, রিশান ভাইয়া কোথায়? সে কি জানে না এগুলো কি হচ্ছে? দৌড়ে রিশান ভাইয়ার ঘরে চলে গেলাম।
রিশান ভাইয়া কিছু বলবে না ওদের? এরা কেন এসেছে? ঘরে যেই বলতে, ভাইয়া ওরা কেন এসেছে, এদের চলে যেতে বলো। কিন্তু ভাইয়া তার ঘরে নেই। কোথায় উনি? এখন কি হবে? বেলকুনিতে খুঁজতে গেলাম, তিনি সেখানেও নেই। তবে কি ভাইয়া বাড়ি নেই? শুনতে পাচ্ছি নিচ থেকে ছোট মা ডাকছেন। হ্যাঁ মা। মেঘা মা, এদিকে আয় তো। এখন কি করব আমি? ভাইয়ার ঘর থেকে বেরিয়ে আসতে নিব, তখনই চোখে পড়ল সেই দিনের সেই খয়েরি রঙের ডায়েরিটা বিছানার এক কোণে পড়ে আছে। ডায়েরিটা দেখে বেশ কৌতূহলী হয়ে উঠলাম। ডায়েরিটা হাতে নিয়ে কাপা কাপা হাতে সেটা খুললাম। প্রথম পাতা একদমই খালি, পরের পাতায় ভাইয়ার নাম, ঠিকানা আর তার পছন্দ সম্পর্কে লেখা। এর পরের পাতা খুলতেই আমার চোখ কপালে উঠে গেল, হাত পা জমে হিম হয়ে গেল। কারণ পরের পাতা খুলতেই চোখের সামনে ভেসে উঠল আমার ছবি, আমার সেই ছোটবেলার ছবি। খুব যত্ন করে রেখে দেওয়া হয়েছে। পৃষ্ঠা উল্টিয়ে পরের পাতায় ভেসে উঠল বড় করে লেখা মেঘপুরি। আমি হাঁ হয়ে গেলাম। ভাইয়ার ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে চলে এলাম। ঘরে গিয়ে দরজা বন্ধ করে বসে পড়লাম। ডায়েরির পাতায় মুখ ডুবিয়ে দিলাম। মেঘপুরি, তোকে আমি বোন বলতে পারবো না। লিসা, তাহিয়া, হিমা ওদের সাথে তোকে মিলাতে পারবো না। কেন জানি ওদের আসনে বসাতে পারবো না তোকে। তুই আমার বউ, আমার একমাত্র বউ। তোকে বউ কেন বলছি তা আমার অজানা। এতটুকু জানি তুই শুধু আমার। কয়েক পাতা উল্টিয়ে দেখতে পেলাম, মেঘপুরি, তুই কি জানিস তোকে কতটা ভালোবাসি, তোমাতে কতটা বিভোর আমি। আমার থেকেও বেশি চাই তোকে। ইস, আস্তে আস্তে তো তুই বড় হয়ে যাচ্ছিস। কত সুন্দর হয়েছিস তুই, মনে হয় একদম বুকের ভেতর লুকিয়ে রাখি। আমার মেঘপুরি তুই, শুধু আমার। ইস, কবে যে আমার হবি। যত পড়ছি ততই অবাক হচ্ছি। এগুলো ভাইয়া লিখেছেন? সত্যি তো ভাইয়ার লেখা। বুকের ভেতর এলোপাথারি ঢেউ বইছে। এগুলো আমার আশার বাইরে ছিল। আমার মেঘপুরিটা তো বড় হয়ে যাচ্ছে। দেখতে দেখতে কতটা বছর কেটে গেল। আমার মেঘপুরি এখন বড় হচ্ছে। আমার মেঘপুরি কবে আমার হবে, কবে আমাকে ভালোবাসবে, কবে আমার হবি তুই। ভাইয়া এগুলো কেন লিখেছে? ভাইয়া কি মাথা পাগল হয়ে গেছে? আরও আগ্রহ নিয়ে পরের পৃষ্ঠায় দেখলাম, মেঘপুরি, আজ অনেক কেঁদেছিস, কাঁদবি বা না কেন? মামা মামি তোকে ছেড়ে চলে গেছে আজ। কিভাবে কি হলো বুঝতে পারলাম না। অনেক কষ্ট হচ্ছে রে, তোর কান্না সহ্য হচ্ছে না। প্লিজ আর কাঁদিস না। মেঘপুরি, ছোট মামাকে অনেক কষ্টে রাজি করালাম রে। আজ থেকে তুই আমাদের সাথেই থাকবি। প্রতিদিন দেখব তোকে, প্রতিটা মুহূর্ত আমার চোখের সামনে থাকবি তুই। আমার মেঘপুরি আমার কাছে থাকবে, আমার বুকের মাঝে। পরের পাতা উল্টিয়ে দেখলাম, মেঘপুরি, ঘুমালে এত কিউট লাগে তোকে, এত মায়াবী কেন তুই? জানিস আজকে একটা মিস্টেক হয়ে গেছে রে। আমি চাইনি, তারপরও হয়ে গেছে। রাতে তোকে দেখতে গিয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলি। আমি না আমার পরিটা থেকে নিজেকে দূরে রাখতে পারিনি। তোর গালে আর ঠোঁটে চুমু খেয়ে বসেছি। সরি রে, বিয়ের আগে এসব করতে চাইনি, কিন্তু সরি মেঘপুরি। আমার চোখ বড় বড় হয়ে গেছে। কি লিখছে এগুলো ভাইয়া? লজ্জায় লাল হয়ে যাচ্ছে বারবার। পরের কয়েক পাতা উল্টে দেখতে পেলাম, বড় হচ্ছিস তুই, এখন নিজের ভালো মন্দ বুঝবি না। উঠন্ত বয়স তোর। শোন, নিজের মনের ইচ্ছাকে কখনো প্রাধান্য দিবি না। এর পরের পৃষ্ঠায় দেখলাম, মেঘপুরি, তুই তো অনেক বড় হয়ে গিয়েছিস, কিন্তু শিষ্কাদুনি স্বভাবটা আর গেল না। সেই সত্যি রয়ে গেলি। কলেজে পড়ছিস, কিন্তু আমাকে কি একটি বারো বুঝতে পারিসনি? আমি কি এতটাই অযোগ্য? আমার অনুভূতিগুলো কেন বুঝিস না? এগুলো তো সব তোকেই ঘিরে। এর কয়েক পৃষ্ঠা উল্টিয়ে দেখতে পেলাম, মেঘপুরি, আজ নিহা আমাকে প্রপোজ করেছে। কি করব বলতো? আমি তো তোকে ভালোবাসি। ও বলছে ও আমাকে না পেলে নাকি আত্মহত্যা করবে। এখন কি করব আমি? উফ, নিহার টর্চার আর ভালো লাগে না। ইমোশনালি ব্ল্যাকমেল করে ও। যতই দূরে সরে থাকি, মেয়েটা ততই কাছে গেছে। আজ তুই ভার্সিটিতে যাবি। বাবাকে বলে আমার ভার্সিটিতেই তোর ভর্তির ব্যবস্থা করলাম। এখন বাসায়, ভার্সিটিতে, সব জায়গায় আমার চোখের সামনে থাকবি তুই। অনেক ভালোবাসি রে মেঘপুরি। মেঘপুরি, আমাকে এত ভয় পাস কেন তুই? তুই কি বুঝিস না তোকে ভালোবাসি? তোকে আমি মন প্রাণ উজাড় করে ভালোবাসি। তোকে ছাড়া আমি শূন্য। তোর নামই শুরু হতে চাই আমি। তোর নামই শুরু হোক আমার প্রতিটি দিন। আমি যে তোকে ভালোবাসি তুই কবে বুঝবি? তোর নামই শুরু আমি। তোকে ছাড়া থাকাটা আমার সম্ভব না রে।
আজ মাকে তোর কথা বলে দিয়েছি, জানিস মা খুশি হয়েছেন। এখন আর কি বল, তোকে নিজের করে পাবো তো। আজ মাকে তোর কথা বলে দিয়েছি, জানিস মাও খুশি হয়েছেন। এখন আর কি বল, তোকে নিজের করে পাবো তো। মা বলেছে ছোটো মামার সাথে কথা বলবে। উফ, আমার যে আর সইছে না। কবে আমার হবি? আমার আকাশে, আমার দুনিয়ায় শুধু তুই। ছোটো মামার সাথে কথা বলা শেষ। তিনি কোনো দ্বিমত পোষণ করেনি, সবাই খুশি হয়েছে। তুই আমার, এখন শুধু তোকে বলার পালা, তোকে ভালোবাসি মেঘপরি। বাচ্চামে কি আর কোনোদিন যাবে না তোর? এত বড় হয়ে গেলি, এরপরও বাচ্চাদের মতো কেন করিস? রাগলে তোর মুখটা না টমাটো মতো ফুলে ওঠে, তখন তোকে কিন্তু বেশ লাগে। বাচ্চামি কি আর কোনোদিন যাবে না তোর? এত বড় হয়ে গেলি, এরপরও বাচ্চাদের মতো কেন করিস? রাগলে তোর মুখটা না টমাটোর মতো ফুলে ওঠে, তখন তোকে কিন্তু বেশ লাগে। কেন বুঝিস না আমাকে? আমি শুধু তোকে বকি, কিন্তু কেন বুঝিস না তোকে আমি তোর ভালোর জন্যই বকি। আমার সব কিছু তো তোকে ঘিরেই, তোর নামই শুরু হতে চাই আমি। জানি না আমার এই অপেক্ষার প্রহর শেষ হবে কি না, পাবো কি না তোকে। জানিস আজ কি মনে হচ্ছে? আমাকে কখনো তুই বুঝবি না। আমার অনুভূতিগুলো এই ডায়েরির পাতায় সবার চোখের আড়ালেই রয়ে যাবে, কখনো এগুলো প্রকাশ করতে পারবো না। তোকে ঘিরে রাখা অনুভূতিগুলো স্মৃতির পাতায় রয়ে যাবে। তোকে ঘিরে সেই স্বপ্নগুলো হয়তো আর পূরণ করতে পারবো না, কিন্তু আমি চাই তুই ভালো থাক। ভালোবাসি রে মেঘপরি, তোর ভালোবাসার অপেক্ষায় থাকবো সারা জীবন। ডায়েরিটার প্রতিটা পাতার লিখিত শব্দগুলো আমার মনে শিহরণ জাগিয়ে দিচ্ছে। রিশান ভাইয়া আমাকে এত ভালোবাসে, মানুষটাকে আমি কখনো বুঝলাম না। আমি তাকে একটাবারও বোঝার চেষ্টা করলাম না। নিজেকে আজ অসহায় মনে হচ্ছে। হাত থেকে ডায়েরিটা পড়ে গেল। দরজা খুলে দৌড়ে ছোটো মায়ের কাছে চলে গেলাম। ছোটো মাকে জড়িয়ে কান্না শুরু করে দিলাম। অনেক কষ্ট দিয়েছি তাকে আমি, আর সে আমাকে নীরবে ভালোবেসে গেছে। তো মিস্টার মোহিত, এখন আপনি কি করবেন? এতদিন ধরে তো অনেক খেলেছেন, প্রচুর প্রেশার দিয়েছেন, এখানে ওখানে সব জায়গায় ঘুরিয়েছেন। আপনাকে পাগলের মতো খুঁজেছি, আমাকে পাগল করে দিয়েছেন আপনি। আমার মেঘপরীকে কষ্ট দিয়েছেন, ওর শরীর থেকে রক্ত জড়িয়েছেন। এখন আপনাকে কি করব বলুন তো? রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা ব্যক্তিটিকে উদ্দেশ্য করে কথাগুলো বলল রিশান। সামনের ব্যক্তিটির কণ্ঠস্বর থেকে স্পষ্ট কাতর ধ্বনি শোনা যাচ্ছে। ব্যথায় ব্যথায় বারবার কুঁকড়ে উঠছে সে, আর উঠবেই বা কেন? ব্যথায় বারবার কুঁকড়ে উঠছে সে, আর উঠবেই বা না কেন? রাগের বশে ইচ্ছামতো কাউকে উত্তম মাধ্যম দিয়েছে রিশান। মাথা ফেটে রক্ত ঝরছে তার, অর্ধমৃত অবস্থায় সে। আস্তে আস্তে বলল, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। ভুল হয়ে গেছে, মাফ করে দেব? এসব আগে ভাবিসনি? এই ইহনাব আফসান যে ভয়ঙ্কর হতে পারে তুই জানিস? তুই আমার মেঘপরীকে কষ্ট দিয়েছিস, তুই আমার কলিজায় হাত দিয়েছিস, তোকে আমি ছেড়ে দেব? কীভাবে ভাবলি? আমার হাত থেকে তোর কোনো রক্ষা নেই। কেন করলি এমন বল? রাগে গর্জে উঠল রিশান। কেন ওর সাথে এমন করলি বল? কি ক্ষতি করেছিল ও তোর? কি শত্রুতা ওর সাথে? বলেই লোকটি গাল চেপে ধরল রিশান। লোকটি কাতর স্বরে বলল, বলছি। বল। মুহিত আর কিছু বলতে পারল না। এর আগেই ওর মুখে ঘুষি বসিয়ে দিল রিশান। তার মেঘপরীকে নিয়ে এত ষড়যন্ত্র, হঠাৎ সে অস্থির হয়ে উঠল। মেঘপরীর কথা মনে হতেই তার ভিতর উতাল পাতাল ঢেউ বইছে। তার মেঘপরী এখন কোথায়? কাউকে ফোন করে কিছুই বলল সে। তার অস্থিরতা বাড়ছে। সে যে তার মেঘপরীর কাছে যেতে চাইছে। কিছুক্ষণ পরে পুলিশ সেখানে উপস্থিত হলো। পুলিশের হাতে মুহিতকে দিয়ে বেরিয়ে পড়ল সে। বাড়ি ফিরেই রিশান মেঘাকে খুঁজতে থাকে। কোথায় তার মেঘপরী? সারা বাড়ি খুঁজে কোথাও তার মেঘপরীকে দেখতে পেল না সে। অবশেষে মায়ের কাছে গেল সে। মা বসে বসে ফোনে কারোর সাথে কথা বলছে। মা, মেঘা কোথায়? মেঘা তো লিসাদের বাড়ি কেন? ও ওখানে গেছে কেন? বলেই রিশান বেরিয়ে পড়ল। পিছন থেকে তার মা তাকে ডেকে বলল, রিশান, এখন তুই তার ওইদিকে যাবে না। মেঘা আজ থেকে রিশান, এখন তুমি আর ওইদিকে রিশান, এখন তুমি তার ওইদিকে যাবে না। মেঘা আজ ওখানেই থাকবে। কেন মা? ওকে ছাড়া আমি থাকতে পারবো না যে। আমি যে মেঘাহীন শূন্য।
কাল তোমাদের বিয়ে। কাল আমি নতুন বউ আনতে যাচ্ছি। মেঘাকে এই বাড়ির বউ করে নিয়ে আসবো। রিশান তার মায়ের দিকে বিস্মিত নয়নে তাকিয়ে থাকে। কি বলছে সে? সে কি কানে ঠিক শুনেছে তার মা কি বলতে থাকে? মেঘা কি জানে তার মেঘ পরি তার হবে? কি বলছো তুমি? হ্যাঁ, ঠিকই বলেছি। আগামীকাল তোমাদের বিয়ে। মা, মেঘা। ও নিয়ে তোকে ভাবতে হবে না। রিশানের চোখে মুখে বিশ্বজয়ের উল্লাস প্রকাশ পেল। তার মেঘপরীকে নিজের করে ভাবে। তাহলে কি শেষ হবে তার অপেক্ষার প্রহর? মেঘপরি, ভালোবাসি রে, অনেক ভালোবাসি তোকে। তোর শহরে নিজেকে হারাতে চাই, তোর মাঝে নিজেকে হারাতে চাই, তোর নামে শুরু হতে চাই। দিবি কি আমায় সেই সুযোগ? তোকে ছাড়া ভালো লাগছে না রে। অবশেষে সেই কাঙ্ক্ষিত দিনটি চলে আসলো। আজ সেই দিনটি চলেই আসলো। এক নতুন জীবনের পথে চলা শুরু হবে আমার, তার সাথে পথ চলা শুরু হবে আমার। নিজেকে তার রঙে রাঙিয়ে দিব, নিজেকে তার মাঝে বিলীন করে দেব, নিজেকে তার ভালোবাসার রঙে রাঙিয়ে নিব। বধূর সাজে সজ্জিত আমি, আমার হাত রাঙানো মেহেদির রঙে, সাথে কাচের চুড়ি সমাহার, সবাই মিলে সাজিয়ে দিচ্ছে বধূর সাজে। বাহ, আজ তো মেঘা কি পরীর। একদম ঠিক বলছো। রিশান ভাইয়া দেখলে তো একদম পাগল হয়ে যাবে। সত্যি মেঘপরি, আমার না বিশ্বাস হচ্ছে না তুই সত্যি আমার। তার মুখ থেকে এই কথাগুলো শুনে তাজ্জব বনে গেলাম। কি বলছেন উনি? হাঁ হয়ে তাকিয়ে আছি তার দিকে। তিনি হাসছেন। বউ। তার মুখে বউ ডাক শুনে নিজের মাঝে কেমন যেন ভালো লাগা কাজ করছে। হ্যাঁ, আজ আমি তার বউ, তার অর্ধাঙ্গিনী, তার পথ চলার সঙ্গী।